শর্মিলা বেগম আজকে চলে গেছেন। দুদিন যেতেই শুনতে পারেন ওনার বড় ছেলে গুরুতর অসুস্থ। বড় ছেলের অসুস্থতার কথা শুনেই পাগল হয়ে গেছেন শর্মিলা বেগম। মেয়ের বাড়িতে কয়েকদিন থাকার প্রস্তুতি নিয়ে আসলেও থাকতে পারেননি। যাওয়ার আগে সকলকে বারবার বলে গেছেন তারা যেন ওনাদের বাড়িতে যায়। বিশেষ করে জহিরকে ভালো মতো বলে গেছেন সে যেন সবাইকে নিয়ে আগে ভাগেই তার শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে চলে আসে। জহির তালুকদার শাশুড়ির মুখের ওপর না বলতে পারেননি। মাঝ রাত করে বাসায় ফিরেছে ফারিস। দুদিন ধরে একটু বেশি দেরি করে বাড়ি ফিরছে সে। বাবার ইন্ডাস্ট্রির হালকা পাতলা দেখাশোনা খোঁজ খবর রাখতে হয় তাকে, যার জন্য দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকে ফারিস। অবশ্য পুরো ইন্ডাস্ট্রির দেখভাল হিসাব নিকাশের সব কাজ তার বাবা আর ম্যানেজারই করেন। তবুও বাবার প্যানপ্যানানিতে তাকেও একটু দেখতে হয় বিজনেস। ফারিস ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেল মুস্কান তার জন্য খাবার নিয়ে ড্রয়িং টেবিলে বসে আছে। এখন প্রতিদিনই মুস্কান এটা করে। ফারিস না আসলে তার জন্য খাবার সাজিয়ে বসে থাকে, কিন্তু ফারিস ইদানিং মুস্কানকে খুব ইগনোর করছে। তার সাথে ঠিকমতো কথা বলছে না। মুস্কান আগ বাড়িয়ে বলতে আসলেও এড়িয়ে চলছে। বরাবরের মতো আজও ফারিস মুস্কানকে ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু মুস্কান পিছু ডাকে। খাবেন না? ফারিস পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে নিলে মুস্কান আবার বলে, আমি আমি কিন্তু 3 ঘন্টা যাবত আপনার জন্য এখানে বসে আছি। ফারিস তবুও না দাঁড়িয়ে উঠে চলে যেতে নিলে মুস্কান মায়াভরা কণ্ঠে বলে, আমি কিন্তু এখনো খাইনি। ফারিস এবার থেমে গেল। উল্টো ঘুরে ধূপধাপ পায়ে এসে চেয়ারে বসে পড়ল। মুস্কান চোখের পানি মুছে উৎফুল্ল হয়ে দ্রুত খাবার বেড়ে দিতে লাগলো। আর এই পুরো ঘটনাটাই তাজমহল আড়াল থেকে দাঁড়িয়ে দেখে মুস্কি হাসল। মনে মনে বলল, তাদের মধ্যে কি নিয়ে মান অভিমান চলছে জানি না আল্লাহ, তুমি এই দুটোকে সবসময় এইভাবেই একসাথে রেখো। ফারিস ঘাড়ে হাত দিয়ে সোফায় বসে আছে। দুদিন ধরে সোফায় শুয়ে তার ঘাড় প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। অভ্যাস না থাকায় ঘুমও হয়নি। মুস্কান ফারিসকে এভাবে বসে থাকতে দেখে ধীর ধীর পায়ে হেঁটে তার কাছে আসে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, ঘাড় কি খুব ব্যথা করছে? আপনি বিছানায় এসে শোন না। আমি দেখেছি আপনি সোফায় একদিনও ঠিকভাবে ঘুমোতে পারেননি। ফারিস কথা না বলে শটান হয়ে সোফায় শুয়ে পড়ল। চোখের ওপর উল্টো করে হাত রেখে চোখ বুজে রইল। মুস্কান আবেগী স্বরে বলল, কেন এমন করছেন? বলছি তো আমার ভুল হয়ে গেছে, আর কতবার মাফ চাইবো আপনার কাছে? কেন এভাবে রেগে আছেন আমার উপর? ফারিস চোখ বুজে থেকেই গম্ভীর স্বর প্রয়োগ করল, আমি তোমার উপর রেগে নেই মুস্কান। তোমার ভালোর জন্যই তোমার সাথে এক বিছানায় থাকতে চাইছি না। যাও, গিয়ে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। রেগে না থাকলে আমাকে এভাবে ইগনোর কেন করছেন আপনি? বিছানায় আসুন, আমি আপনার ঘাড়ে মালিশ করে দিচ্ছি, দেখবেন একটু ভালো লাগবে। ফারিস একই ভঙ্গিতে থেকেই বলল। প্রয়োজন নেই। মুস্কানের চোখ দুটো এবার ভিজে উঠল। ধরা গলায় বলল, আপনি আমি থাকি বলেই তো বিছানায় শুতে চান না, তাই না? আচ্ছা, আমি কালকেই চলে যাব। দাদুকে সকালেই ফোন দিব আমায় নিয়ে যেতে। আপনার ঘর বিছানা সব আপনাকে দিয়ে যাব আমি। তখন থাকেন আপনি শান্তি মতন। ফারিস রেগে উঠে বসল। মুস্কানকে এক রাম ধমক দিয়ে বলল, হ্যাঁ মেয়ে, বেশ পাকা পাকা কথা বলতে শিখছো না? আগে তো মুখ দিয়ে শব্দই বের হতো না, আর এখন খই ফুটছে। তোমাকে একবার বলেছি আমি তুমি রুমে থাকলে আমার কোনো অসুবিধা হয়? বলো, বলেছে? মুস্কান দ্রুত দুই দিকে মাথা নাড়ল। তাহলে তো পাকনামি কেন করো? হ্যাঁ, বড় হয়ে গেছো খুব। নাক টিপলে দুধ বের হবে, আর এখন আমাকে চলে চোর হুমকি দাও। ঠাস করে দুগুলে 4টা লাগিয়ে দিব। বেয়াদব মেয়ে কোথাকার। চুপচাপ বিছানা গিয়ে শুয়ে পড়ো। যাওয়ার কথা যেন তোমার মুখে আর না শুনে। মুস্কান বার দুয়েক ঢোক দিল। ভয়ে তার কলেজা কাঁপছে। এমন ধমক সে বাপের জন্মেও খায়নি। ভয়ে ডান বাম না দেখেই বিছানায় দিকে ছুটে গিয়েছে। ফারিস সোফায় শুয়ে থেকেও মুস্কানের ফোপানোর আওয়াজ শুনতে পারছে। সে দুম করে উঠে খাটে গিয়ে শুল। মুস্কানকেও টেনে বুকের ওপর ফেলে তাকে টাইট করে জড়িয়ে ধরল। মুস্কানের বুক ধুকপুক করছে। হঠাৎ কী হলো তার এখনও বোধগম্য হচ্ছে না। যখন বুঝতে পারল তখন মুস্কি হেসে ফারিসের কোমর জড়িয়ে ধরে চোখ বুঝে নিল মুস্কান। মুস্কানের এভাবে নিচে থেকে জড়িয়ে ধরায় ফারিসের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। গলা শুকিয়ে যাচ্ছে। মধ্য দুপুরে হঠাৎই ফারিসদের বাড়িতে এসে উপস্থিত হলেন এরশাদ তালুকদার। এসে আগে চড়া গলায় মুস্কানকে ডাকতে লাগলেন। ওনার সাথে এসেছে রাতুল। সে তো এসে থেকে হা করে কেবল ফারিসদের বাড়িটি দেখতে লাগলো।
প্রথমবার বাড়িতে শ্বশুরের উপস্থিতি দেখে তাজমহলের অবস্থা পাগল প্রায়। সে দিকশূন্য হয়ে পড়েছে। কোনটা রেখে কোনটা করবে দিশা খুঁজে পাচ্ছে না। এই খুশিতে স্বামীকে ফোন করছে, এই আবার নাস্তা পানির ব্যবস্থা করতে রান্নাঘরে ছুটছে। মুস্কান বারান্দায় বসে ফাইজার মাথায় তেল দিয়ে দিচ্ছিল। 2 দিন বাদেই ফাইজার টেস্ট পরীক্ষা, যার জন্য এখন থেকেই তেল তুল দিয়ে মাথা ঠান্ডা রাখার চেষ্টা চালাচ্ছে। ফাইজার সায়েন্সের স্টুডেন্ট বলে তার মাথাটা খাটাতেও হয় বেশি। সারাক্ষণ পড়ায় ডুবে থাকে মেয়েটা। ডক্টর হওয়ার চেষ্টা কিনা, পড়ালেখাও খুব ভালো ফাইজা, মুস্কানের থেকেও ভালো। মুস্কান কমার্স নিয়ে পড়েছে, সেও পড়ালেখায় অনেকটা এগিয়ে, কিন্তু তার মনে হয় ফাইজা তার থেকেও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দাদুর গলা শুনে ছুটে রুম থেকে বের হলো মুস্কান। নিচে এরশাদ তালুকদারকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে আত্মহারা হয়ে এক প্রকার দৌড়ে এসে ওনাকে জাপটে ধরল। তার 2 চোখ জুড়ে পানি চিকচিক করছে। এরশাদ তালুকদার নাতনির মাথায় হাত বুলিয়ে বলেন, কেমন আছে আমার গিন্নি? মুস্কান এবার ফুফিয়ে কেঁদে দিল, নাক ফুলিয়ে বলল, গিন্নিকে মনে আছে বুঝি তোমার? এরশাদ তালুকদার গাল ভরে হাসেন, রসিক স্বরে বলেন, আমার গিন্নি তো দেখছি মহা অভিমান করেছে। ব্যাপার না, আমি আজ সমস্ত অভিমান ভেঙে গিন্নিকে নিয়ে যেতে এসেছি। মুস্কানের শোক খুশিতে চকচক করে ওঠে। ফাইজা এসে পাশে দাঁড়িয়ে তার দাদুকে সালাম দেয়। ফাইজার সাথে এরশাদ তালুকদারের কখনো তেমন কথা হয়নি বলে সে একটু সংকোচ বোধ করছে। মুস্কানের মতো ফ্রি হতে পারছে না। এরশাদ তালুকদার হেসে ফাইজার সালামের উত্তর দিয়ে তাকে অন্য পাশ থেকে মুস্কানের মতো নিজের বুকে জড়িয়ে নেন। তাজমহল বলেন, আব্বাজান আপনি বসুন না, কখন থেকে দাঁড়িয়ে আছেন? এরশাদ তালুকদার বসেন। তাজমহলের উদ্দেশ্যে বলে, জহিরকে আসতে বলো, আমি বেশিক্ষণ থাকবো না, বিকেলের মধ্যেই রওনা দেব। কেন কেন আব্বাজান বিকালের মধ্যে রওনা দিবেন কেন? প্রথমবার ছেলের বাড়িতে এলেন, 2-1 দিন না থেকেই চলে যাবেন? আমি আপনার ছেলেকে ফোন করেছি, উনি এলেন বলে। বলতে বলতে জহির এসে পড়েছে। সে অনেকটা বাড়ির কাছেই ছিল। স্ত্রীর মুখ থেকে আব্বাজান এসেছে শুনে হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। মুস্কান রাতুলের সাথে কথা বলছিল। রাতুল বলছে, তোকে খুব মিস করেছি আপু, তুই ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। মুস্কান চোখের কোণের পানিটুকু মুছে মৃদু হাসে। আমিও তোদের খুব মিস করেছি। তাদের কথার মাঝে ফাইজাও জয়েন হয়। জহির এসে সোফায় ওনার আব্বাজানকে বসে থাকতে দেখে দ্রুত গিয়ে সালাম দেন। খুশিতে অনর্গল বলতে থাকেন, কেমন আছেন আব্বাজান? শরীর ভালো তো? বাড়ির সবাই কেমন আছে? আপনি না বলে এই টাইমে এই বাড়িতে কি করে আব্বাজান? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বলছি বসো, আগে একটু জিরিয়ে নাও। জহির সোফায় বসে। তাজমহল নাস্তা বানাতে রান্নাঘরে যাচ্ছিল। ওনাকেও ডেকে সামনের সোফাটায় বসতে বলেন এরশাদ তালুকদার। তাজমহলও বসেন। এরশাদ তালুকদার জিজ্ঞেস করেন, ফারিস কোথায়? তাজমহল উত্তর দিল, ও তো একটু বিল্ডিংয়ের কাজের জন্য ঢাকার বাইরে গেছে, ফিরতে রাত হবে। বেশি দরকার কি আব্বাজান? আমি ফোন দিয়ে আসতে বলবো? না, কাজে থাকলে আসতে বলার দরকার নেই, আমি তোমাদের কাছেই বলছি। রাহিলা দীর্ঘদিন যাবৎ মুস্কানকে দেখতে চাইছে, মেয়ের জন্য কান্নাকাটি করছে। আমাকে কবে থেকেই বলছিল মুস্কানকে নিয়ে যেতে। এদিকে মুস্কানের স্কুল থেকেও নোটিশ পাঠিয়েছে, সামনেই তাদের টেস্ট পরীক্ষা না দিলে ফাইনাল দিতে পারবে না। এজন্যই আসা। জামিলকেই পাঠাতাম, কিন্তু মনে হলো আমি আসলে আমার গিন্নি বেশি খুশি হবে। মুস্কানের ঠোঁটে প্রত্যাশার হাসি ফোটে। দাদু তাকে এক্সাম দেওয়াবে। তাজমহল আর জহির সকচিত ফেরে। তারও তো মুস্কানের লেখাপড়ার বিষয়টা ভুলেই গিয়েছিল। মেয়েটা এই কয়দিনে তো কিছুই পড়েনি, পরীক্ষায় কি লিখবে? জহির নমনীয়ভাবে উত্তর দিল, আপনার নাতনি, আপনি যখন ইচ্ছা তখন নিয়ে যেতে পারেন আব্বাজান। শুধু মুস্কান নয়, আমরাও ভীষণ খুশি হয়েছি আপনি আসায়। প্রথমবার আমার বাড়িতে এসেছেন আপনি, খালি মুখে কীভাবে যেতে দেই বলেন? দুপুরে অবশ্যই খাওয়া দাওয়া করে যাবেন। তাজমহল, আব্বাজানের খাবারের ব্যবস্থা করো জলদি। এরশাদ তালুকদার ব্যস্ত গলায় বললেন, আরে না, ব্যস্ত হওয়ার দরকার নেই, অন্যদিন এসে খাওয়া দাওয়া হবে অনেকক্ষণ। দূরের পথ, আমাদের জলদি রওনা হতে হবে। না আব্বাজান, তা বললে হয় না, আমি কোনো না শুনবো না। কি হলো, তুমি যাচ্ছ না কেন? তাজমহলকে উদ্দেশ্য করে বলে জহির তালুকদার। এই তো এক্ষুনি যাচ্ছি।
তাজমহল হন্তদন্ত হয়ে রান্নাঘরে ছুটলেন। এরশাদ তালুকদার আর কিছু বলার সুযোগও পেল না। মুস্কানের দিকে তাকিয়ে তাকে দ্রুত তৈরি হতে বললেন। মুস্কান মাথা নাড়িয়ে ব্যাগ গোছাতে চলে গেল, সাথে ফাইজাও গেল। যেহেতু এক্সাম, সেহেতু তাকে অনেক দিনই থাকতে হবে বোঝা যাচ্ছে। ব্যাগ গোছাতে নিয়ে বারবার মুস্কানের মনটা কেমন করে উঠছে। রাতেই যেভাবে রিয়াকশন দিয়েছেন, এখন না বলে চলে গেলে না জানি কি করে। আমি তো আগে থেকে জানতামও না যে দাদু আসবে আমার, তাহলে না হয় বলা যেত ওনাকে। ধ্যাৎ, কি দরকার ছিল রাতে ওই কথাটা বলার আমার? উনি শুনে না জানি আমাকে আবার ভুল বুঝতে শুরু করেন। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে এরশাদ তালুকদার নাতি নাতনিদের নিয়ে বেরিয়ে পড়েন। ফারিসকে বলে যাওয়ার জন্য ফোন করেছিলেন, কিন্তু তার ফোন বন্ধ পেয়ে আর বলা হয়নি। জহির ব্যস্ত না হতে বলে দিয়েছেন, ফারিসকে তিনি জানিয়ে দেবেন। মুস্কান একদিকে খুব খুশি, কতদিন বাদে সে তার গ্রামে যাচ্ছে, বন্ধু বান্ধবী পরিবার সবাইকে দেখতে পাবে। অন্যদিকে ফারিসের কথা ভেবেও মনের ভেতর অন্যরকম এক সুপ্ত অনুভূতির দেখা মিলছে। রাতে বাড়ি ফিরে মুস্কানের জায়গায় মাকে বসে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ে ফারিসের। হাত মুখ ধুয়ে এসে চেয়ারে বসতে বসতে মাকে প্রশ্ন করে, আজ তুমি যে, মুস্কান কোথায়? ও কি ঘুমিয়ে পড়েছে? তাজমহল ছেলের পাতে খাবার বাড়তে বাড়তে বলেন। আগে বলো, ফোন বন্ধ কেন তোমার? ফারিস শার্টের হাতাগুলো আরেকটু ভালোভাবে গুটিয়ে খাবার প্লেটটা নিজের দিকে আনতে আনতে বলে, চার্জ ছিল না, ফোন দিয়েছিল বুঝে? তার বলতে আমি কতবার ফোন দিলাম? তোমার বাবা কতবার ফোন দিল তোমাকে? ফারিসের ভ্রু কুঁচকে এলো, সন্দিহান গলায় শুধালো, এত কল দেওয়ার কারণ? বেশি আর্জেন্সি ছিল? হ্যাঁ, আর্জেন্সি বলতে পারো। তোমার দাদু এসেছিল আজকে। ফারিসের অবাক কণ্ঠ, তাই নাকি? কখন? ওই তো দুপুরের দিকে। মুস্কানকে নিয়ে গেল তো সাথে করে। সবেমাত্র ভাতের লোকমাটা মুখের সামনে তুলেছিল ফারিস। মায়ের মুখ থেকে কথাটা শোনা মাত্রই থমকে গেল। খাওয়ার রুচি আর হলো না। চোখ সরু করে তাকিয়ে বলল, মানে? তাজমহল ছেলের ক্রোধে লাল হয়ে যাওয়া চোখ খেয়াল করেননি। তিনি নির্বিকার হয়ে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলেন, এই জন্যই তো তোমাকে এতবার ফোন করা, কিন্তু তুমি তো। মুখের কথা শেষ করতে পারলেন না তাজমহল। ফারিস রেগে খাবার প্লেট সামনে থেকে সরিয়ে উঠে দাঁড়ালো। তাজমহল ছেলেকে এভাবে না খেয়ে উঠতে দেখে অবাক হলেন। কি হলো, তুমি এভাবে খাবার রেখে উঠে দাঁড়ালে কেন? খিদে নেই বলেই গটগট পায়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল ফারিস। তাজমহল এত পিছু ডাকলো, খাবার জন্য বলল, রেগে যাওয়া কারণ জিজ্ঞেস করলো, কিন্তু কিছুই শুনল না। হতাশ হয়ে চেয়ারে বসে তিনি একা একাই বিড়বিড় করতে লাগলেন, এই ছেলের রাগ সবসময় নাগের ডকাই নিয়েই ঘুরবে। বউ না বলে চলে গেছে দেখে খেলোই না, আজ তো বজ্জাত। প্রথমে বউ থাকবে বলে রাগ দেখিয়েছে, আর এখন বউ থাকবে না বলে রাগ দেখাচ্ছে। আমার হয়েছে যত জ্বালা, বিয়ে করিয়েও শান্তি নেই। ঘরে এসে হাত ঘড়িটা বিছানার ওপর আশ্রে ফেলল ফারিস। পরপর বন্ধ হয়ে যাওয়া ফোনটাও। শার্টের ওপরের দিকের কয়েকটা বোতাম খুলে সমানে পায়চারি করতে লাগলো। এত বড় সাহস! এত আমাকে না বলে চলে গিয়েছ? সামনে পায় শুধু একবার, ভীমরতি ছুটে দেব একদম। চেনে না আমায়। এর পা যদি আমি না ভেঙেছি, অসহ্যকর মেয়ে। রাতে যা বলেছে তাই করে দেখিয়েছে। হাতে না গেলে পাই একবার, আমাকে জানানোর মজা হারে হারে টের পাবো। চুলে হাত চালিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে ফারিস। না পেরে টাওয়াল হাতে সুইমিং পুলের দিকটাই চলে গেল, যেখানে গিয়ে পানিতে ঝাঁপ মেরে সাঁতার কাটতে লাগলো। কিছুক্ষণ বাদে গায়ের শার্টটা ছুঁড়ে ফেলে আবারও ডুব দিল। অতিরিক্ত রেগে থাকলে এটাই করে ফারিস। ঠান্ডা পানিতে ফারিসের মাসাল করা ফর্সা বডি ঝলমল করছে। 2 দিন ধরে মুস্কান বইয়ে নাক মুখ ডুবিয়ে পড়ছে। আশেপাশে তাকানোরও সময় নেই তার। পড়তে হবে, প্রচুর পড়তে হবে। কিছুক্ষণ বাদেই পরীক্ষার জন্য বেরিয়ে পড়তে হবে। বিয়ের চক্করে সে একদম পড়ালেখা ভুলতে বসেছে। রাহিলা মেয়ের পছন্দের ভুনা খিচুড়ি আর গরুর গোস্ত প্লেটে সাজিয়ে নিয়ে মেয়ের রুমে ঢুকলেন। মুস্কান না করার আগেই তিনি এক লোকমা তুলে মেয়ের মুখে ঢুকিয়ে দিলেন। কোনো না শুনবো না, চুপচাপ খেয়ে তারপর পরীক্ষা দিতে যাবি। মুস্কান মুখের খাবারটা কোনোমতে গিলে বলল, দেরি হয়ে যাচ্ছে তো আম্মা, এসে খাওয়া যেত না? হোক দেরি, খাবার না খাইয়ে নড়তে দিব না আমি তোকে। পেট ঠান্ডা না থাকলে পরীক্ষায় মাথাও ঠান্ডা থাকবে না। মুস্কান আর কথা বাড়ালো না। বইয়ে মুখ গুজে মায়ের হাতে লোকমা খেতে লাগলো।
এতদিন পর স্কুলে আসায় বন্ধু বান্ধবীরা সবাই মিলে মুস্কানকে জেঁকে ধরেছে। কিভাবে বিয়ে হলো, কখন হলো, এতদিন কোথায় ছিল, স্কুলে আসেনি কেন, এইসব প্রশ্ন করে বেচারির মাথা অবশ করে দিয়েছে। রেহাই পেল এক্সামের ঘন্টা পড়ায়, না হলে যা পড়ে এসেছিল সবাই খেয়ে ফেলতো এই বিচ্ছুদের ঠেলায়। বাংলা ফার্স্ট পার্ট এক্সাম গিয়েছে আজ মুস্কানের, বেশ ভালো দিয়েছে। ফেরার পথে বান্ধবীদের সাথে চটপটি আর ফুচকা খেয়ে আড্ডা মস্তি করে এসেছে। স্কুল ড্রেসে দুই বিনুনি করা পরিপাটি মুস্কানকে আজকে যেন আরও সুন্দর লাগছে। এক্সাম ভালো হওয়ার খুশিতে গুনগুনিয়ে গান গাইতে গাইতে ঘরে ঢুকলো মুস্কান। দরজার সিটকানি লাগিয়ে ডানে বামে না তাকিয়ে সোজা গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নায় স্কুল ড্রেস নিজের প্রাণবন্ত রূপটা দেখে এখন নিজেরই শান্তি লাগছে। লম্বা করে একটা নিঃশ্বাস টেনে কোমর সমান চুলগুলো বিনুনি খুলতে লাগলো মুস্কান। আর একটু খেয়াল করলেই হয়তো দেখতে পেত একজোড়া নেশাক্ত চোখ তাকে চোখ দিয়েই গিলে খাচ্ছে। মুস্কানের সেই দিকে খেয়াল নেই। সে আপন মনে নিজের খোলা চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে দিয়ে স্কার্ফ আর ভি বেল খুলে ফেলল। ড্রেসের সামনের দিকে দুটো হুক খুলে চেঞ্জ করার জন্য পেছনে ঘুরতেই ফারিসকে দেখে আত্মা কেঁপে উঠল। শরীরের জোরে এক চিৎকার দিতে যাবে ঠিক তখনই ফারিস ছুটে এসে মুস্কানের মুখ চেপে ধরে। এত জোরেই চেপে ধরেছে যে সে শ্বাসও নিতে পারছে না। এক হাতে মুস্কানের কোমর, অন্য হাতে মুস্কানের মুখ শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে ফারিস। মুস্কানকে সামনে ছটফট করতে দেখে ঘর কাঁপিয়ে গর্জে উঠল। আমাকে না বলে এখানে চলে আসার শ্বাস কি করে হলো তোমার, বলো? ফারিসের গর্জনে আর হিংস্র চোখের দিকে তাকিয়ে মুস্কান আরও কুঁকড়ে গেল। ভয়ে হাঁটু কাঁপছে তার। ফারিস শক্ত করে ধরে না রাখলে এতক্ষণে পড়েই যেত। মুস্কানকে ভয়ে কাঁপতে দেখে ফারিস রেগে বলল, এখন কাঁপছে কেন? আমার প্রশ্নের উত্তর না দিয়ে কাঁপতেও পারবে না তুমি। মুস্কানের গলায় শব্দ আটকে গেছে। সে ফ্যালফ্যাল চোখ করে ফারিসের দিকে তাকিয়ে আছে। দুদিন পর মুস্কানকে নিজের সামনে দেখে ফারিস যেন ঘরে চলে গেল। মুগ্ধ হয়ে কেবল স্ত্রীর নজর কাড়া চোখ দুটোর দিকে তাকিয়ে রইল। মুস্কানের ফর্সা গলার খোলা অংশের দিকে চোখ পড়তেই ফারিসের শান্ত মস্তিষ্ক অশান্ত হয়ে গেল। মুখ থেকে হাত নামিয়ে গলায় ঠোঁট এগিয়ে নিল সে। শ্বাসনালীতে দাড়ির খোঁচা পড়তেই মুস্কানের সর্বাঙ্গ কেঁপে উঠল। পরপর লম্বা শ্বাস টেনে ফারিসের বুকের দিকের শার্ট মুঠিবদ্ধ করে ধরল। অস্পষ্ট স্বরে ফারিসকে কিছু বলার জন্য মুখ খুলতেই ফারিস তার অল্প সংখ্যক খোলা ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আচমকা এমন হওয়ায় মুস্কান থরথর করে কাঁপছে। ফারিসকে এক হাত ততক্ষণে মুস্কানের চুলের মুঠিতে। নেশায় হারিয়ে গেছে ফারিস। মুস্কানের নরম ঠোঁটে উন্মাদ হয়ে আক্রোশ মেটাচ্ছে। মুস্কান ছটফট করে কয়েকবার মাথা ঘুরিয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। বেশ সময় নিয়ে মুস্কানের ঠোঁট জোড়া ছুঁড়েছে ফারিস। দুজনের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস এখনো একে অন্যের মুখে পড়ছে। মুস্কান ভুলেও তাকাচ্ছে না ফারিসের দিকে। গালে গরম আভা নিয়ে চুপচাপ নিচে তাকিয়ে আছে। ফারিস মুস্কানের থুতনিতে হাত রেখে মুস্কানের লাজুক মুখটাকে উঁচু করে ধরল। মুস্কান খিচে চোখ বুঝে আছে। ফারিস বাঁকা হাসল। মুস্কানের ভেজা লাল হয়ে যাওয়া ঠোঁটটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, মোট চেঞ্জ হয়ে আছে, তাই বেঁচে গেলে। দ্বিতীয়বার এই ভুল করলে তোমার আস্ত রাখবো না আমি। কামড়ে কামড়ে খেয়ে ফেলবো একদম। মুস্কান আর পারছে না। লজ্জায় বুঝিয়ে এবার বেহুশ হয়ে যাবে। ফারিস বিছানায় গিয়ে আয়েশ করে বসে বলল, যাও গিয়ে তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে যেতে এসছি আমি। এসব পরীক্ষা সব বাদ। বউ ছাড়া এক মুহূর্ত চলবে না আমার। মুস্কান যেন আকাশ থেকে পড়ল। পরীক্ষা বাদ মানে? পড়ালেখাই তো তার সব, এটা বাদ দিবে কি করে? সে সময় নিয়ে শ্বাস টেনে নিজেকে ঠিক করল। ফারিসের দিকে তাকিয়ে হালকা আওয়াজে বলল, আমি পড়ালেখা করতে চাই। ফারিস আয়েশি ভঙ্গিতে তাকালো। ভ্রুর মাঝে ভাঁজ ফেলে বলল, লাভ কি এতে? আমি তো তোমার চাকরি করতে দেবো না। মুস্কান ব্যাকল বনে গেল। তড়িৎ গতিতে প্রশ্ন করল, কেন চাকরি করতে দিবেন না কেন? কারণ আমি চাই না আমার বউ অন্য কারোর জন্য কাজ করুক। কিন্তু আমি তো নিজের পায়ে দাঁড়াতে চাই। ফারিসের এবার মেজাজ খিচে গেল। আশ্চর্য, তোমার কি পা নেই? মুস্কান হতভম্ব, বিস্মিত, বিমূল, আশ্চর্যত হলো। এরশাদ তালুকদারের রুমে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মুস্কান। কারণ একটাই, ফারিস তাকে পরীক্ষা দিতে দেবে না বলেছে। নাতনির কান্না দেখে এরশাদ তালুকদার ক্ষেপে গেলেন। উত্তেজিত কণ্ঠে ফারিসকে বললেন,
আমার নাতনি কাঁদছে কেন এভাবে? তুমি কি কিছু বলেছো ওকে? প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে আয়েশি ভঙ্গিতে দাঁড়ালো ফাইস। মুস্কানকে তীক্ষ্ণ চোখে একবার পরখ করে সরু গলায় বলল, আপনার নাতনি কবে না কাঁদে? উঠতে কাঁদে, বসতে কাঁদে, কথা বললে কাঁদে, কথা না বললেও কাঁদে, খেতে গেলে কাঁদে, ঘুমোতে গেলেও কাঁদে, চুমু দিলেও তো কাঁদে, আদর দিলেও কাঁদে। মনে হয় কাঁদার উপর পিএইচডি আগে থেকে করে রেখেছেন। ফারিসের কথা শুনে মুস্কান কাদার মাঝে বিষম খেয়ে উঠল। চোখ বড় সড়ো করে সমানে কাঁচতে শুরু করলো। এরশাদ তালুকদার দ্রুত নাতনির দিকে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিলেন। নাতনির পিঠে হালকা চাপড় মেরে কাশি থামানোর চেষ্টা করলেন। নিজেও থতমত খেয়ে বললেন, এসব কি অসভ্যের মতো কথা বলছো? যা সত্যি তাই বলছে। বিশেষ না হলে জিজ্ঞেস করুন আপনার নাতনিকে শুধু শুধু কাছে কেন? তুমি নাকি বলছো আমার নাতনিকে আর পড়তে দেবে না? ফারিসের ভাবলস্যীন জবাব, হ্যাঁ বলেছে। বিয়ে হয়ে গেছে, এখন আর পরে কি লাভ? বাচ্চা কাচ্চাকে এবিসিডি শেখাতে পারলেই হলো। এরশাদ তালুকদার তেতে উঠলেন। তুমি কে আমার নাতনিকে পড়তে না দেওয়ার? কেন? আপনার সুন্দরী নাতনির একমাত্র সুদর্শন হাজব্যান্ড নিজে বিয়ে করেই নিজে ভুলে গেছেন? এরশাদ তালুকদারের রাগ শিখরে পৌঁছে গেল। উচ্চ স্বরে বলল, আগে যদি জানতাম তুমি এমন অসভ্য, তাহলে আমি কখনোই আমার নাতনিকে তোমার সাথে বিয়ে দিতাম না। এখন তো জানেন, এবার নাতনি দিয়ে দেন, আমি বাড়ি চলে যাই। অসভ্য ছেলে। এরশাদ তালুকদার রেগে ফারিসের দিকে এগোতে নিলে জামিল আব্বাজান বলে ঘরে ঢুকে। জামিলের পিছু পিছু বাড়ির সকলেই হুড়মুড় করে ঘরে ঢুকে। সবগুলো এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে তাদের কথা শুনছিল। জিন্নাত গিয়ে সরাসরি ভাতিজার পাশে দাঁড়ালো। শাসানোর স্বরে বলল, এত কথা বলিস কেন? চুপ থাকতে পারলি না? আব্বাজান মুখে মুখে কথা বলা পছন্দ করে না, রেগে যান। ফারিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো আমি কি করব? আমি কি বলেছি রেগে যেতে? জিন্নাত মুখ লটকালো। এই ছেলেকে কিছু বলাও বেকার। ভয়ে মুস্কানের কান্না কখন বন্ধ হয়ে গেছে। ফারিস যে দাদুর মুখে মুখে এভাবে কথা বলবে, এটা সে স্বপ্নেও কল্পনা করেনি। জামিল নরম ভয়েছে তার আব্বাজানকে ঠান্ডা করার চেষ্টা করল। আপনি থামেন আব্বাজান, এত উত্তেজিত হবেন না। এরশাদ তালুকদার আরও রেগে যান। রাখো তোর থামাথামি। মুস্কান লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চায়, সেখানে এই ছেলে বাধা দেওয়ার কে? এবার ফারিসও খেপে গেল। ক্রোধ সংবরণ করতে না পেরে বলল, স্বামীর পা থাকতে নিজের পায়ে দাঁড়াবে কেন? শুধু শুধু স্কুল যাবে, কলেজ যাবে, নিত্য নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন নতুন বন্ধু বান্ধব হবে। আমি তো দূরে থাকবো, ও এখান থেকে পড়াশোনা করবে। বয়স কম, এমনও তো হতে পারে কারোর সাথে প্রণয়ে জড়িয়ে গেল, তারপর আমার কি হবে? আমি আমার বাচ্চা বউ নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। মুস্কান তবদা খেয়ে গেল। ঘরের সকলেই হা হয়ে আছে। ঘর ভর্তি মানুষের সামনে কি এক বোমা ফাটাইয়া দিল ফারিস। মুস্কান আর চোখে তার দাদুর দিকে তাকালো একবার। তিনিও তার মতো তবদা খেয়ে বসে আছেন। এই লোকটা আসলেই নির্লজ্জ, মুখে যা আসে তাই বলে। আমি কি প্রেম করার জন্য লেখাপড়া করব নাকি? আমার তো পড়তে ভালো লাগে তাই পড়বো। আমাকে বিন্দু মাত্র বিশ্বাস করে না লোকটা, ছি। ঠোঁট ভিজিয়ে বোকা হাসল জামিল। আব্বাজানের দিকে তাকিয়ে নমনীয় কণ্ঠে বলল, অত ভুল কিছু বলেনি আব্বাজান, ভেবে দেখা উচিত। ছেলেকে এক ধমক দেন এরশাদ তালুকদার। ফারিসের দিকে তাকিয়ে খিটখিটিয়ে বলেন, দাদু, তুমি নিশ্চয়ই তোমার বউ নিয়ে একাই চিন্তিত নও, আমরাও চিন্তা করি। আর আমি আমার নাতনিকে চোখ বুজে বিশ্বাসও করি। আমার নাতনি কখনো ভুল পথে পা বাড়াবে না। ফারিস কিছু বলতে নিলে এরশাদ তালুকদার তাকে হাত উঁচিয়ে থামিয়ে দেন। কড়াকড়িভাবে বলে দেন, আমার নাতনির কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখিনি, এটাও রাখবো না। সে যতটুকু পড়তে চায় পড়বে। ফারিস আর দাঁড়ায় না, রেগে মেগে রুম থেকে বের হয়ে যায়। দুরু দুরু বুক নিয়ে নিজের রুমের দিকে এগোচ্ছে মুস্কান। ফারিস রেগে তার রুমে বসে আছে। দাদুর জেদের সাথে পেরে ওঠেনি বলে সাংঘাতিক ক্ষেপে আছে। মুস্কান আলতো পায়ে হেঁটে গিয়ে ফারিসের পাশে দাঁড়ায়। ফারিস তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের শার্টের কলার ঠিক করছে। কিছুক্ষণের মাঝেই বেরিয়ে পড়বে। মুস্কান আমতা আমতা করছে, কিছু বলতে চাইছে অথচ বলার সাহস পাচ্ছে না। ফারিস বাঁকা চোখে তাকায়, চুলগুলো সেট করতে করতে বলে, কিছু বলবে? মুস্কান সাহস পেল, আলতো স্বরে বলল, আপনি কি এখনই চলে যাবেন? থেকে কি করব? মুস্কানের চোখ ভরে উঠল। আমি ওরকম করব না, বিশ্বাস করেন। ফারিস শান্ত দৃষ্টিতে তাকায়। কি রকম?
ওই যে কোনো ছেলের সাথে প্রণয়ে। এর চিন্তাও যেন মাথায় না আসে, মেরে হাড্ডিগুলো আলাদা করে ফেলবো। মুস্কান ঠোক গিলল। আবার কবে আসবেন? আসবো না। মুস্কানের চোখের কার্নিশ ফুলে উঠেছে। এমন কেন করছেন? কেমন করছে? সত্যি কি আর আসবেন না? এলে কি খাবে? কি খেতে চান বলুন? মধু। মুস্কান থম মেরে গেল। ফারিস বাঁকা হেসে বলল, কি হলে? খাওয়াবে তো মধু? আশা করি কোন মধু বুঝতে পারছো। মুস্কান স্তব্ধতায় কেঁপে উঠল, গাল দুটি জলে উঠল সাথে সাথে। ফারিস দুষ্ট কণ্ঠে বলল, কাল আসবো মধু খেতে, রেডি রেখো। মুস্কান বলার মতো কিছুই খুঁজে পেল না, কেবল শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। শরীরের প্রতিটি পশম শিরশির করছে তার। ফারিস আর লজ্জা দিল না, কথা ঘুরিয়ে বলল, এক্সাম আর কতদিন চলবে? এই মাস পুরোটা। কালকে আছে? মুস্কান ওপর নিচ মাথা তুলাল। ফারিস ডানে বামে খুঁজে নিজের ফোনটা হাতে নিল, মুস্কানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরো, এটা তোমার। দুবারের বেশি কল দিয়ে যদি না পাই, তোমার দাদু ফাদুর জেদ মানব না। যেথায় থাকবে সেথায় গিয়ে থাপড়িয়ে আসবো। মুস্কান ঝাঁকি দিয়ে হাত সরিয়ে ফেলল, দ্রুততার সহিত বলল, আমি আপনার এই যন্ত্রে ভুলেও স্পর্শ করব না। এটাকে আমার থেকে দূরে সরান। ফারিসের কপালের মধ্যাহ্নে ভাঁজ পড়ে। কেন? আপনার মনে নেই এটার জন্য যে আপনি আমায় কতগুলো ধমক দিয়েছিলেন, কিভাবে বকেছিলেন? সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছি আপনার ফোনে ভুলেও হাত লাগাবো না আমি। ফারিস ক্ষীণ হাসে, ঠোঁট উঁচিয়ে বলে, আরে ওটা তো অন্যায় করেছিলে, তাই বকেছিলাম। এখন তো আমি নিচে দিচ্ছি, এটা এখন থেকে তোমার কাছেই থাকবে। বেশি দিন হয়নি কিনেছে, আমার এক বন্ধুকে দিয়ে বাইরে থেকে আনিয়েছে। এখন গিয়ে নতুন ফোন কিনে আবার তোমাকে দিয়ে যেতে বেশ সময় লেগে যাবে। তাছাড়া আমিও ব্যস্ত থাকবো, আসা সম্ভব নয়। তার চেয়ে ভালো এটা রাখো, আমি নতুন সিম টিম সব লাগিয়ে দিয়েছি। কিন্তু আমি এত দামি ফোন দিয়ে কি করব? ফারিস ধমকে বলল। পিরিত করবে স্বামীর সাথে, ধরো। ফারিসের ধমকে মুস্কান তড়িতে ফোনটা হাতে নিল। ফারিস মৃদু হাসল, আলতো করে মুস্কানের গাল দুটোতে হাত রেখে কপালে চুমু দিল, শান্ত স্বরে বলল, রাতে কল দিব, ভালো করে এক্সাম দিও, ভালো থেকো, আর আমাকে অনেক অনেক মিস করো, কেমন? আসছে। ফারিস চলে গেল, মুস্কানকে ভাসিয়ে দিয়ে গেল নতুন এক অনুভূতির সাগরে। আজ মুস্কানের লাস্ট এক্সাম, আর আজই সে তার শ্বশুর বাড়ি চলে যাবে। বড় ছেলের পুরো পরিবারকে বিশেষভাবে নিমন্ত্রণ করেছেন এরশাদ তালুকদার। শুধু বড় ছেলের পরিবারকেই না, মেয়ে জেন্নাত ও নাতনি তানিয়ার শ্বশুর বাড়ির লোকদেরও নিমন্ত্রণ করেছেন। তারা সকলেই নিমন্ত্রণ রক্ষার্থে তালুকদার বাড়িতে হাজির আজ। ফারিস সেদিনের পর আর তালুকদার বাড়িতে না এলেও বউয়ের সাথে ঠিকই দেখা করেছে। মুস্কানের প্রতিটি এক্সামের শেষেই ফারিস বাইক নিয়ে মুস্কানের স্কুলে হাজির। মুস্কানকে অবাক করে দিয়ে সে ঘন্টার পর ঘন্টা মুস্কানের সাথে টাইম স্পেন্ড করেছে। পুরো গ্রাম বউকে বাইকে নিয়ে ঘুরেছে। এই গ্রামের মেয়ে হয়েও মুস্কান কখনো বাবা দাদার সাথে হাঁটে ছাড়া কোথাও যায়নি। আর সেই কিনা বরের সাথে বাইকে করে এক্সামের প্রতিটা দিন নিত্য নতুন জায়গায় গিয়েছে। পুরো গ্রাম চক্কর কেটেছে, গ্রামের আনাচে কানাচে ঘুরেছে। তাদের গ্রামে যেও এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা ফারিসে সাথে না ঘুরলে দেখতেই পেত না মুস্কান। এক্সামের পুরোটা মাস তার কাছে স্বপ্নের মতো কেটেছে। রাত জেগে পড়ার পাশাপাশি সারা রাত বরের সাথে প্রেম লাভ করেছে। ফারিসের ধ্যানে মগ্ন হয়ে কয়েকটা এক্সাম খুবই খারাপ দিয়েছে মুস্কান। কালকেও সারা রাত কথা বলে ভোরের দিকে পড়তে বসেছে সে, যার জন্য আজকের এক্সামটাও তেমন ভালো দেয়নি। মুস্কান নিয়ত করে রেখেছে ফাইনালের আগে খুব ভালো করে পড়াশোনা করবে। আজকে পরীক্ষা শেষে ফারিস আর মুস্কানের স্কুলে গেল না, ডিরেক্ট বাবা মা বোনকে নিয়ে তালুকদার বাড়িতে চলে এসেছে। এতদিন ফারিস মুস্কানকে কেবল তালুকদার বাড়ির রাস্তাতেই নামিয়ে দিয়ে চলে যেত। মুস্কান রিকোয়েস্ট করেও বাড়ির ভেতরে আনতে পারতো না, কাজ আছে বলে ব্যস্ততা দেখিয়ে দিত। কিন্তু আজ মুস্কান খুশি ফারিস বাড়িতে এসেছে বলে। ইদানিং ফারিসকে খুব ভালো লাগে তার। ফারিসের আশেপাশে থাকলে শান্তি লাগে। আর লাগবে নাই বা কেন, লোকটা কত কেয়ার করে তার। সে যে আবদার করে তা পূরণ করে। হুটহাট মজার মজার কথা বলে তাকে হাসায়, চুমু দিয়ে গাল লাল করে ফেলে। লাগাম ছাড়া কথা বলে লজ্জা দেয়। তার একটু মন খারাপ হলে ভালো করার জন্য উতলা হয়ে পড়ে। এমন মানুষকে কি ভালো না লেগে পারে? ফারিস যখন স্কুলের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে মুস্কানের জন্য অপেক্ষা করে, তখন ফারিসের নজর করা হ্যান্ডসাম লুক দেখে হার্টবিট
মিস হয়ে যায় মুস্কানের। লোকটা যখন মুচকি হেসে বাইকে ওঠার জন্য তার দিকে হাত বাড়িয়ে দেয়, বুক কাঁপতে শুরু করে তার। ভালো লাগায় ছেয়ে যায় পুরো শরীর। মিন্নি তিন্নিকে নিজের 2 হাঁটুর ওপর বসিয়ে তাদের সাথে দুষ্টমি করেছে ফারিস। বাচ্চা ফারিসের খুব পছন্দ, 2 মিনিটের বাচ্চাদের সাথে মিশে যেতে পারে সে। এই তো মিন্নি তিন্নিকে কি সুন্দর পটিয়ে ফেলেছে। রাতুলও ফারিসের সাথে দারুণ মিশে গেছে। মুস্কানের কাছে ফারিসকে আগে গম্ভীর লাগলেও এখন আর লাগে না। ফারিস নিজেও অবাক নিজের আচরণে। মুস্কানের সাথে বিয়ের পর কতটা পরিবর্তন এসেছে তার মাঝে। অল টাইম তার ঠোঁটে মৃদু হাসি লেগেই থাকে, অথচ বন্ধু বান্ধবের সাথে সারা সে কখনো এত হাসি খুশি থাকেনি। ফারিসের বরাবর একটি সোফায় পা ছড়িয়ে বসে চোখ মুখ ফুলছে রিশাদ। তার এখন ফারিসকে খুন করতে ইচ্ছে করছে। মুস্কানকে ফারিসের সাথে বিয়ে দেওয়ার অপরাধে এরশাদ তালুকদারকেও দুনিয়া থেকে বিদায় করে দিতে ইচ্ছে করছে। এখানে আসার পর থেকে মুস্কানের ওপর নজর দিয়ে রেখেছে রিশাদ। চোখ ঘুরিয়ে ফিরিয়ে বারবার মুস্কানকে দেখছে। মুস্কান কখন কি করছে, কোথায় যাচ্ছে সব খেয়াল করছে। মুস্কান রিশাদের নজর বুঝতে পেরেও উপেক্ষা করে যাচ্ছে। মাথায় খুব শালীনভাবে ঘোমটা টেনে মা চাষিদের কাজে সাহায্য করছে। অন্য সময় হলে ভুলেও রিশাদের সামনে আসতো না সে, কিন্তু এখন বাড়িতে মেহমান ভর্তি, দৌড়ে দৌড়ে কাজ করতে হচ্ছে, যার জন্য না এসে উপায় নেই। এই অসভ্য ছেলেকে দু চোখে দেখতে পারে না মুস্কান। রিশাদ মুস্কানকে একা পেয়ে পরপর কয়েকবার তার সাথে বাজে আচরণ করার চেষ্টা করেছে। পেছন থেকে তার হাত টেনে ধরেছে, তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তখন মুস্কান ক্লাস 8-এ পড়ত। ভয়ে চাচাতো বোন তানিয়া ছাড়া আর কারো কাছে কিছু বলেনি। তানিয়াই মুস্কানকে সামাল দিয়েছে, বুঝিয়েছে, রিশাদের ধারে কাছে না ঘেঁষতে বলেছে। এমনকি আজকেও তানিয়া মুস্কানকে সারাক্ষণ নিজের সাথে সাথে রাখছে। খাওয়া দাওয়ার পার্ট চলছে। খাবার টেবিলে বসিয়ে খুব আপ্যায়নের সাথে তানিয়া আর জিন্নাতের শ্বশুর বাড়ির লোকদের খাওয়ানো হচ্ছে। তারা খাওয়া দাওয়া করেই চলে যাবে। প্রায় বিকেল হতে চলল। সকল মেহমানদের খাওয়ানো শেষে এখন বাড়ির মহিলারা খেতে বসেছে। শিল্পী আর রাহিলা বড় যা তাজমহলের সাথে ভালোই মিশে গেছেন। তাদের দেখে বোঝাই যায় না এত বছর তারা অপরিচিত ছিল, আলাদা জায়গায় থাকতো। মনে হয় এই বাড়িতেই সকলে মিলেমিশে থাকতো। মা, শাশুড়ি, চাচি, ফুপিমণি সবাই একসাথে খেতে বসেছে দেখে মুস্কানের খুব ভালো লাগছে। তার চোখের কোণে জল জমেছে। আর কবে সকলকে একত্রে এভাবে দেখবে কে জানে। সে তো আজকেই চলে যাবে। ফারিস তো মনে হয় ফাইনাল এক্সামের আগে আর আসতে দেবে না তাকে। মুস্কানের একটু মন খারাপ হয়। সে নিজের রুমে গোছগাছের জন্য চলে আসে। অন্যমনস্ক হয়ে বই খাতা কাপড় চোপড় গোছাতে শুরু করে। পেছন থেকে একটা হাত এসে মুস্কানের পেট জড়িয়ে ধরতেই মুস্কান আঁতকে ওঠে। ঘুরে এক ধাক্কা দিতে নিলেই ফারিসকে দেখে থেমে যায়। ফারিস মুস্কানের মুখের ওপর পড়ে থাকা চুলগুলো আলগোছে সরিয়ে দিয়ে বলে, কি হলো, মন খারাপ? মুস্কান 2 দিকে মাথা নেড়ে বলল, না। তাহলে এমন মন মারা হয়ে আছে কেন? এমনি। ফারিস মুস্কানের কোমরটা চেপে ধরে কাছে এনে বলে, এমনি কেউ এমন থাকে? মুস্কান কথা কাটায়, গোছানো বাকি আমার। ফারিস মৃদু হাসে, দুষ্টু কণ্ঠে বলে, একদম কাছে আসতে দেওয়া না তুমি আমায়। বিয়ের কয় মাস চলে গেল, এখনো বাসর করতেই পারিনি। এমন হলে আমার যন্ত্রপাতি তো সব জং ধরে যাবে। নিজের বরকে কি এত অপেক্ষা করায়? মুস্কান লজ্জা পায়, লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। ফারিস মুস্কানের মুখটা পুনরায় নিজের দিকে ঘুরিয়ে বলে, লজ্জা পেলে চলবে না, আমার কথার উত্তর চাই। বলো, আর কতদিন অপেক্ষা করাবে আমায়? মুস্কান নিচু স্বরে বলে, শুনুন, কফি নিয়ে আসি আমি আপনার জন্য। আমার কথা ঘোরানো হচ্ছে। বাইরে থেকে ধরাম করে শব্দ হতেই মুস্কানকে ছেড়ে দিল ফারিস। দুজনে অবাক হয়ে ছুটে রুমের বাইরে বের হলো। নিচে একটা ফ্লাওয়ার ভাস ভেঙে পড়ে থাকতে দেখে ফারিসের কপাল কুঁচকে গেল। দেখতে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ভেঙেছে, কিন্তু কে ভাঙবে? মুস্কানের গলা শুকিয়ে গেল। এটা রিশাদ ছাড়া কেউই হবে না। সে ফারিসের পেছনের দিকে দরজার আড়ালে রিশাদের পা দেখেছে। নিশ্চয়ই রুমের বাইরে দাঁড়িয়ে থেকে এতক্ষণ তাদের দেখছিল, কিন্তু এখন কি বলবে? মুস্কান আমতা আমতা করে বলল, বিড়াল হবে হয়তো, আপনি রুমে বসুন, আমি কফি নিয়ে আসছি। ফারিসের সন্দেহ হয় আজকে সারাক্ষণ মুস্কান কেমন অস্থির হয়ে আছে, আবার চুপচাপ, অথচ অন্য সময় কত উৎফুল্ল থাকে। সে আর কিছু বলল না।
হয়তো সবাইকে রেখে চলে যাবে বলে মন খারাপ। মুস্কান রান্নাঘরে এসে দেখে কেউ নেই, তার আম্মা আর বাকি সবাই তো খাওয়া দাওয়ায় ব্যস্ত। ফাইজা, রিতা, তানিয়া আপু সবাই মনে হয় ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। মুস্কান একা একাই ফারিসের জন্য কফি আর সকলের জন্য চা বানাতে শুরু করলো। রিশাদ মুস্কানকে রান্নাঘরে যেতে দেখে সুযোগ বুঝে সেও রান্নাঘরে ঢুকে পড়ে। পেছন থেকে মুস্কানের অনেক কাছে এসে বলে, শুধু কি বরের খেয়ালই রাখবি? আমার খেয়ালও তো একটু রাখতে পারিস। রিশাদের গলা শুনে মুস্কান জলদি পিছনে ঘুরে রিশাদকে তার এত কাছে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পিছনে চলে যায়। রিশাদ আরেকটু এগিয়ে এসে বলে, আমায় এত ভয় পাস কেন তুই? ভয়ে আমার সামনেই আসতে চাস না? তোকে দেখার জন্য আমি কত ছটফট করি জানিস? রিশাদ কথা বলে মুস্কানের দিকে ঝুঁকতে ঝুঁকতে অনেকটাই ঝুঁকে পড়েছে। মুস্কানের পেছনে আর জায়গা নেই যে আরও পেছাবে। রিশাদকে কিছু বলতে যাবে তার আগেই কিছু পুড়ে যাওয়ার গন্ধে পেছনে তাকায়, আর পিছনে তাকিয়ে সে জোরে চিল্লিয়ে ওঠে, আগুন! মুস্কানের ওড়নায় আগুন লেগে প্রায় অর্ধেক ওড়না জ্বলে গিয়েছে। আগুনের ভয়ে সে সাধারণ জ্ঞান বুদ্ধিও খুইয়ে বসেছে। গা থেকে যে ওড়না ছুঁড়ে ফেলা উচিত এটাও বুঝতে পারছে না। রিশাদ মুস্কানের ওড়নায় হাত দিতে গেলে মুস্কান চিল্লিয়ে দূরে সরে যায়। রিশাদও আগুন দেখে কোনো দিক বিদিক খুঁজে পাচ্ছে না। মুস্কান তো তাকে গা থেকে ওড়না সরাতেই দিচ্ছে না। সে এক জগ পানি নিয়ে মুস্কানের ওপর ছুঁড়ে মারে, কিন্তু কোনো লাভ হয় না। আগুন ততক্ষণে মুস্কানের ওড়নার বেশ অর্ধেক পুড়ে মুস্কানের জামার হাতায় লেগে গেল। মুস্কানের চিৎকার শুনে ফারিস ওই সবার আগে ছুটে রান্নাঘরে আসে, আর আসতেই মুস্কানকে এই অবস্থায় দেখে তার কলিজার পানি শুকিয়ে যায়। মুস্কান বলে এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে সে চিতাবাঘের মতো দৌড়ে মুস্কানের কাছে আসে। মুস্কানের গা থেকে ওড়না ছুঁড়ে ফেলে নিজের সর্বশক্তি দিয়ে তাকে বুকে জাপটে ধরে। পাগলের মতো মুস্কানের জামার হাতা থেকে আগুন নিভিয়ে বলতে থাকে, কিছু হবে না জান, কিচ্ছু না, আমি আছি না, আমি কিচ্ছু হতে দিব না তোমার। তাকাও আমার দিকে মুস্কান, তাকাও। মুস্কান ততক্ষণে নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। মুস্কানকে ওড়না ছাড়া ভেজা শরীরে দেখে ফারিস নিজের শার্টের বোতামগুলো এক টানে দিয়ে ছিঁড়ে সেই শার্ট মুস্কানের গায়ে জড়িয়ে দিল। বাড়ির সকলে চিৎকার শুনে তখনই রান্নাঘরে চলে এসেছে। সবাই মুস্কানের এই অবস্থা দেখে দিক শূন্য হয়ে কেবল ফারিসের কাণ্ডই দেখে যাচ্ছে। ফারিস ডানে বামে না তাকিয়ে মুস্কানকে কোলে তুলে নিল, দৌড়ে মুস্কানের রুমের দিকে ছুটল। সকলে ততক্ষণে সম্বিত ফিরে এসেছে। তারা সবাই ফারিসের পিছু পিছু মুস্কানের রুমে ছুটে আসে। ফারিস মুস্কানকে খাটের ওপর শুইয়ে দিয়ে তাকে অনবরত ডাকতে থাকে। রিতা ততক্ষণে আরেকটা ওড়না এনে মুস্কানের গায়ে জড়িয়ে দিয়েছে। তানিয়া আর রাহিলা বেগম মুস্কানের হাতে পায়ের তালু ঘষতে শুরু করেছে। তাজমহল মুস্কানের পুড়ে লাল হয়ে যাওয়া বাহুতে বরফ ঘষে দিচ্ছে। ফাইজা একটা গ্লাসে করে পানি এনে তার ভাইয়ের হাতে দিল। ফারিস মুস্কানকে ডেকে ডেকে তার চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আর এসব কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেল রিশাদ। তার সামনে মুস্কান এত বড় একটা বিপদে পড়ল, অথচ সে কিছুই করতে পারল না। উল্টো ফারিস এসে মুস্কানকে বাঁচিয়ে নিয়ে গেল তার সামনে দিয়েই। মুস্কানের জ্ঞান ফিরতে না দেখে ফারিসের অবস্থা পাগল প্রায়। সে ব্যাকুল হয়ে তার মাকে বলছে, ওর জ্ঞান ফিরছে না কেন মা? ডক্টরকে ফোন দাও জলদি, আমি হসপিটাল নিয়ে যাবো ওকে। তাজমহল বেগম ছেলের পাগলামতে মৃদু হাসেন। ছেলের বাহুতে হাত রেখে বলেন, হসপিটালে নেওয়ার প্রয়োজন নেই, ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে, কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফিরে আসবে। ফারিস মায়ের কথায় স্বস্তি পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত মুস্কানের জ্ঞান না ফিরবে তার কিচ্ছু ভালো লাগবে না। মুস্কানের জ্ঞান ফিরলে এরশাদ তালুকদার স্পষ্ট জানিয়ে দেন, আজ কোনোভাবে তাদের যাওয়া চলবে না, যেতে হলে কাল যেতে হবে। কেউ আর এরশাদ তালুকদারের কথা অমান্য করেননি। ফারিসও চায় মুস্কান এই অবস্থায় আজকে না যাক। মেয়েটা এমনিতেই দূরের জার্নি করতে পারে না, আজ গেলে আরও দুর্বল হয়ে পড়বে। নিজের রুমে আধশোয়া হয়ে বসে আছে মুস্কান। রাত প্রায় 10টা। ফারিস রাতুলকে নিয়ে হাটের দিকে গিয়েছিল, সবে মাত্র ফিরেছে। হাতে মুস্কানের জন্য গরম গরম চটপটি দেখে মুস্কান বেড থেকে লাফিয়ে নামলো, খুশি হয়ে বলল, আপনি বুঝলেন কি করে আমার এখন চটপটি খেতে ইচ্ছে করছে? ফারিস মুস্কি হাসলো, দুষ্টু স্বরে বলল, কি করে যেন বুঝে গেলাম, না বুঝে উচিত ছিল। মুস্কান একটা স্নিগ্ধ হাসি দিয়ে হাতে চটপটির প্যাকেট খুলতে শুরু করলো। তার এখন ফারিসের টিটকারি শোনার সময় নেই।
চটপটি খেতে হবে। জিভে জল চলে আসছে। মুস্কান হাঁক ছড়ে মিন্নি তিন্নি রাতুল ফাইজাকে ডাকতে লাগলো। ফারিস বাধা দিল। ওদের জন্য এনেছে, খাচ্ছে ওরা, তুমি খাও। এতটুকু বলে ফারিস দ্রুত ফ্রেশ হতে চলে গেল। গরমে আর ঘামে ভিজে চুবে হয়ে আছে সে। এখানে এসিও নেই যে ঠান্ডা হবে। শাওয়ার না নিলে শান্তি লাগবে না তার। রাতুল মুস্কানকে ডাকতে ডাকতে তার ঘরে এলো। এসে দেখে মুস্কান চোখ বুজে সেই রকম ফিল নিয়ে চটপটি খাচ্ছে। রাতুল মেকি হাসল। মুস্কানের প্লেট থেকে গপাগপ কয়েক চামচ নিজের মুখে চালান করে দিল। মূলত এটার জন্যই এসেছে সে। নিজের প্লেটের থেকে খেয়ে, মিন্নি তিন্নির থেকে খেয়ে এবার এসেছে মুস্কানের কাছে। মুস্কান চোখ খুলে রাতুলকে নিজের প্লেট থেকে চটপটি খেতে দেখে দ্রুত প্লেট আড়াল করে ধরল। রাতুল আরও নিয়ে যাওয়ার জন্য মুস্কানকে জ্বালাচ্ছে। এমন না যে সে চটপটি বেশি খায় বা আরও খেতে ইচ্ছে করছে। মুস্কানকে জ্বালানোর জন্যই সে এমন করছে। তাদের গ্রামের হাটে বসা জামাল চাচার চটপটি সব থেকে মজার। অনেক দূরের থেকেও মানুষ এসে পড়ে এই চটপটি খাওয়ার জন্য। বিয়ের আগে রাতুলও হাটে গিয়ে মুস্কানকে চটপটি এনে খাওয়াতো। এখন ফারিস খাওয়ায়। মুস্কানের সাথে ফারিস যতদিন ঘুরেছে ততদিনই মুস্কান ফুচকা চটপটি খেয়েছে। পরীক্ষার মাঝে রেগুলার এগুলো খেয়ে তো সে একদিন ভয়ঙ্কর পেটে ব্যথা তুলে ধরে ফেলছিল। কিন্তু ভুলেও সে কথা ফারিসকে বলেনি। তাহলে দেখা যাবে তাকে আর খেতেই দেবে না। বাড়ি বয়ে এগুলো নিয়ে আসা তো দূর। ফারিসের ডাকে দুই ভাই বোন শক্ত হয়ে দাঁড়ালো। ফারিস ওয়াশরুম থেকে মুস্কানকে ডাকছে টাওয়াল দিয়ে যাওয়ার জন্য। মুস্কান রাতুলের হাতে টাওয়াল ধরিয়ে দিয়ে বলল, ধর তোর ভাইয়াকে গিয়ে দিয়ে আয়। আমি গেলে তুই আমার চটপটি পুরোটা ফিনিশ করে ফেলবি। রাতুল মুস্কানের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে টাওয়াল হাতে ওয়াশরুমের কাছে আসলো। হাত বাড়িয়ে টাওয়াল ফারিসের দিকে এগিয়ে দিতেই ফারিস মুস্কান ভেবে খপ করে রাতুলের হাত চেপে ধরল। মুস্কান চোখ ছোট ছোট করে রাতুলকেই দেখছিল। ফারিসকে রাতুলের হাত চেপে ধরতে দেখে বিষম খেয়ে উঠল। ফারিস মুস্কান ভেবে রাতুলের হাত ধরে টানাটানি করছে। রাতুল দুষ্টু হেসে মুস্কানকে ভ্রু নাড়াচ্ছে। মুস্কান গরম মুখ নিয়ে দ্রুত দরজার সামনে আসলো। কিছু বলতে গিয়ে লজ্জায় কথা আটকে গেল। রাতুল মজা নিচ্ছে, এদিকে ফারিসও হাত ছাড়ছে না। রাতুল দুষ্টু হেসে বলল, ভাইয়া দয়া করে হাতটা ছেড়ে দিন, এটা আমার হাত। মুস্কানের হাত টেনে নিয়ে ফারিসের হাতে দিয়ে বলল, এটা আপনার বউয়ের হাত। ফারিসের কি হলো বোঝা গেল না। টাওয়াল নিয়ে ঠাস করে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। এদিকে রাতুল মুস্কানের দিকে তাকিয়ে হাসতেছে, হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। মুস্কান রাতুলের হাসি দেখে একটা ভেংসি কাটে। এত হাসার মতো কিছু হয়নি এখানে। রাতুল তাও হাসে। ফারিস 2 মিনিটের ব্যবধানে ওয়াশরুমের দরজা খুলে বের হলো। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে রাতুলকে বলল, তোমরা ভাই বোন সব এমন পাটকাঠির মতো কেন বলো তো? কোনটার কার হাত বোঝাই যায় না। এবার থেকে ভিটামিন খাবে বেশি করে। মুস্কান রেগে বলল, আপনাকে হাত ধরে টানটানি করতে কে বলেছে? কে বলবে আবার? আমার বউয়ের হাত ধরে আমি টানাটানি করতেই পারি। তুমি টাওয়াল দিয়ে রাতুলকে পাঠিয়েছে কেন? নিচে আসতে পারলে না? মুস্কান আর কথাই বলল না। রাতুল এখন থেকে এটা নিয়ে তার সাথে মজা নেবে। উফ, সকাল হতেই সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাবার পথে মুস্কান, ফারিস আর জহির মুস্কানের আব্বার কবর জিয়ারত করে গেছেন। বাবার কবরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে মুস্কান। বারবার তার আব্বার সাথে কাটানোর স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে থাকে। গাড়িতে উঠেও কান্না থামাতে পারেনি সে। পুরোটা রাস্তা বাবার স্মৃতিচারণ করে এসেছে। পুরো দিন ব্যস্ততা কাটিয়ে সন্ধ্যার আগে আগে বাসায় আসে ফারিস। আর এসেই মুস্কানকে তাড়া দিতে লাগলো। তার ব্যাচমেটেরা মিলে একটা গেট টুগেদার আয়োজন করেছে। সেখানে ফারিসের বন্ধুরা বারবার বলে দিচ্ছে মুস্কানকে নিয়ে যেতে, কিন্তু বলা নেই কওয়া নেই। ফারিস হুট করে এসে মুস্কানকে বলছে তৈরি হতে। মুস্কান বিস্ময় নিয়ে বলল, তৈরি হব কেন? গেট টুগেদার আছে একটা, সবাই ফোন করছে, জলদি তৈরি হও। আমি একটা কল অ্যাটেন্ড করে আসছি। মুস্কান সাবলীলভাবে না করে দিল। দেখুন, আমার না আজকে খুব ক্লান্ত লাগছে, আমি যাব না। ফারিস গম্ভীর স্বর প্রয়োগ করল। হ্যাঁ না, এসব শুনতে চাইনি আমি। তৈরি হয়ে এসো জলদি। আর হ্যাঁ, অবশ্যই শাড়ি পরবে। মুস্কান মুখ লটকিয়ে বলল, সেখানে নিশ্চয়ই আপনার মেন্টাল এক্স হিয়া থাকবে। ফ্রেন্ডদের গেট টুগেদার ফ্রেন্ড থাকবে, এটা স্বাভাবিক। মুস্কান তেটে উঠল। এই জন্যই তো যাব না আমি।
ওই মহিলার সামনেও পড়তে চাই না আমার। দেখা যাবে আবার এবার গ্লাসের বদলে ছুরি কাচি ছুঁড়ে মেরেছে আমায়। হিয়াকে মহিলা বলায় ফারিসের একটু হাসি পেল। সে হাসিটাকে দমিয়ে নিয়ে বলল, কার এত সাহস আমার বউয়ের গায়ে আঘাত করবে? হাত ভেঙে ঘুরিয়ে দিব। মুস্কান মুখ মুচড়ে বলল, ইস ঢং, আমি যাবো না বলেছি তো, যাবো না। ফারিস আচমকা মুস্কানের একদম কাছে চলে আসলো। মুখের সামনে মুখ নিয়ে লোভ হয়েছে বলল, কি বললে? আরেকবার বলো। ফারিসের উষ্ণ নিঃশ্বাস মুস্কানের চোখে মুখে আশ্রে পড়ছে। মুস্কানের শ্বাস আটকে গেল। ফারিস আবার বলল, 2 মিনিটের মাঝে চেঞ্জ করতে না গেলে আই সোয়ার আমি নিজের হাতে চেঞ্জ করাবো তোমায়। লজ্জায় যদি মরেও যাও তখন কোনো পরোয়া করবো না আমি। মুস্কান ফুঁসিয়ে উঠল, হন্ততন্ত হয়ে বলল, আমি এক্ষুনি যাচ্ছি চেঞ্জ করতে। ফারিস সোজা হয়ে দাঁড়ালো, বাঁকা হেসে বলল, গো। মুস্কান দ্রুত আলমারি থেকে কালো রঙের একটা জর্জেটের সুন্দর শাড়ি বের করলো। ফারিসের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, শাড়ি পরতে হবে কেন? ফারিস সোজা সাপটা জবাব, এমনিতে তো লিলিপুট, তার উপর আবার বাচ্চা। পুলিশ যদি আমাদের দুজনকে একসাথে দেখে নির্ঘাত বাল্যবিবাহের তাকমালাইকে জেলে নিয়ে যাবে আমায়। তাই শাড়ি পরো, একটু বড় সড়ো লাগবে আর আমার সাথেও মানানসই হয়ে যাবে। মুস্কান নাক ফুলিয়ে বলল, আমি মোটেও লিলিপুট নই। 5 ফুট 2 আমি, আপনার কাঁধে পড়ি, একদম পারফেক্ট। আপনাকে অমন খাম্বার মতো লম্বা হতে কে বলেছে? পায়ের নিচ থেকে 2 ইঞ্চি কেটে নিতে পারেন না? ফারিসকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে মুস্কান হন হন করে তাজমহলের রুমে চলে গেল। শাশুড়িকে বলবে শাড়ি পরিয়ে দিতে। ফারিস তাজ্জব বনে দাঁড়িয়ে রইল। পায়ের নিচ থেকে 2 ইঞ্চি কি করে কাটবে সে? দিন দিন মেয়েটার কথাবার্তা যেমন মহাকাশ থেকে পড়ছে। তাজমহল আর ফাইজা মিলে মুস্কানকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। মুস্কান নিজেও আজকে চুপচাপ বসে শাশুড়ি ননদকে সাজানোর সুযোগ দিচ্ছে। আজকে নিজের কোনো রকম কমতি রাখবে না সে। ফারিসের পাশে তাকে পারফেক্ট দেখানোর জন্য যা যা করতে হবে সব করবে। ফাইজা মুস্কানকে পুরোপুরি তৈরি করে আয়নার সামনে এনে দাঁড় করালো। নজর উতরিয়ে বলল, ওয়াও ভাবি, কি প্রিটি লাগছে তোমায়, পুরো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। আমারই বুকে ব্যথা করছে, না জানি ভাইয়ার কি হয়। মুস্কান লজ্জা পেল, আয়নায় পিট পিটিয়ে তাকালো। নিজেকে দেখে নিজেই অবাক হলো, এত সুন্দর লাগছে তাকে। ফর্সা গায়ে কালো শাড়িতে যেন তার গায়ের রং আরও ফর্সা হয়ে গেছে। তার সরু লম্বা চুলগুলো ফাইজা কি করে নিচ দিয়ে এমন পেঁচিয়ে ফেলল। দেখতে মন্দ লাগছে না, বরং চুলের জন্য তার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। নাকে সাদা পাথরের নাকফুলটা কি সুন্দর ঝলমল করছে, সাথে কানে আর গলার পরা সিম্পল পাথরের অর্নামেন্টসগুলোও। মুস্কানের এবার অস্বস্তি হতে লাগলো। ফারিসের সামনে এত সেজেগুজে কিভাবে যাবে সে? ভেবেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ফাইজা তাড়া দিয়ে বলল, ভাবি জলদি যাও, ভাইয়া কখন থেকে তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। মুস্কান শাড়ির কুচি ধরে আস্তে ধীরে বাড়ির বাইরের দিকে এগিয়ে গেল। চলতে নিয়ে কয়েকবার হেলে দুলে পড়ে যাচ্ছিল, আবার নিজেকে বাঁচিয়ে নিয়েছে। ফাইজা নিজের থেকে একজোড়া হিল এনে মুস্কানকে পরিয়ে দিয়েছে। এই জুতো পরে মুস্কান পায়ে যেমন ব্যথা পাচ্ছে তেমন হাঁটতেও অসুবিধা হচ্ছে। তবুও সে ঠিকঠাকভাবে নিজের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এখন থেকে অভ্যাস করতে হবে, এগুলো পরেই হাঁটার অভ্যাস করতে হবে, না হলে স্বামীর পাশে পারফেক্ট দেখাবে কি করে। ফারিস কালো প্যান্টের সঙ্গে ইন করা কালো শার্ট পরেছে, অপরে কালো ব্লেজার, হাতে কালো রঙের ঘড়ি। প্যান্টের 2 পকেটে হাত ঢুকিয়ে আরামসে বাইকের সাথে স্টাইলে দাঁড়িয়ে আছে। কানে ব্লুটুথ, মনে হচ্ছে কারো সাথে কথা বলছে। মুস্কানকে টুকরো পায়ে নিজের দিকে এগিয়ে আসতে দেখে স্পিচলেস হয়ে গেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফোনের অপর পাশ থেকে কেউ হ্যালো হ্যালো করছে অনবরত, কিন্তু কিছুই ফারিসের কানে ঢুকছে না। সে তো তার সামনে হেঁটে আসা জলজান্ত মুগ্ধ গাড়িকে দেখতে ব্যস্ত। ফারিসের হাত আপনা আপনি নিজের বুকের বাঁ পাশে চলে গেল। অস্ফুট স্বরে উচ্চারণ করল, হ্যাঁ হ্যাঁ। মুস্কান তার ধকধক করা হৃৎপিণ্ডটা নিয়ে ফারিসের পাশে দাঁড়ালো। হালকা কেশে ফারিসের ধ্যান ভাঙল। লাজুক কণ্ঠে বলল, যাবেন না? ফারিসের সম্বিত ফেরে হকচকিয়ে বলে, উঠে বসো বাইকে। মুস্কান তড়িঘড়ি করে বাইকে উঠতে গিয়ে হোঁচট খেল। ফারিস ধরে ফেলায় অল্পের জন্য পড়তে নিয়েও বেঁচে গেল। এতক্ষণে ফারিসের খেয়াল হলো মুস্কান তার গলা পর্যন্ত চলে এসেছে।
রাতারাতি মুস্কানকে এতটা লম্বা হতে যেতে দেখে ফারিসের ভ্রু কুঁচকে গেল। সে মুস্কানের পায়ের দিকে তাকিয়ে দেখে মুস্কান নিজের থেকেও বড় মাপের হিল পরে আছে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে আসে ফারিসের, গলা উঁচিয়ে বলে, এগুলো কি পড়েছ? মুস্কান নিজের পায়ের দিকে তাকিয়ে আবারও ফারিসের মুখের দিকে তাকায়, বাঁকা হেসে বলে, কেন আপনি জুতো চেনেন না? এগুলোকে স্টেলেটও বলে। ফাইজা দিয়েছে পড়তে। এমনিতে তো আপনি আপনার পায়ের নিচ থেকে 2 ইঞ্চি কাটতে পারবেন না, তাই আমি নিজের পায়ের নিচে 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। সুন্দর লাগছে না আমার পায়ের জুতোগুলো? এসব উঁচু জুতো পরতে কে বলেছে তোমায়? এগুলো পরে হাঁটতে পারবে? কেন? আপনার সামনে দিয়ে তো হেঁটে এলাম। চোখে কপালের উপর তুলে রেখেছিলেন? ফারিস থতমত খেল। সে মুস্কানকে দেখায় এতটাই ব্যস্ত ছিল যে মুস্কান কখন এসে তার পাশে দাঁড়িয়েছে টেরই পেল না। ফলে ফোনে কল আসায় ফারিস এবার তাড়াহুড়ো করতে লাগলো। দ্রুত বাইকে ওঠে মুস্কানকেও তাকে ধরে বসতে বলল। শাড়ি সামলিয়ে সাবধানে বসো, তোমার জন্য তো এখন গাড়ি চালাতে পারি না। মুস্কান মুখ ভেঙচিয়ে বলল, গাড়ি চালাতে আমি বারণ করেছি নাকি আপনাকে? ফারিস স্পিডে বাইক স্টার্ট দিল। মুস্কান বিহবল হয়ে দ্রুত ফারিসকে জাপটে ধরল। এভাবে কেউ বাইক স্টার্ট দেয়? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ফারিস শব্দ করে হাসে, রসাত্মক স্বরে বলে, ঠিক এই জন্যই গাড়ি চালাই না আমি। মুস্কান হালকা চাপড় বসালো ফারিসের পিঠে, মাথা এলিয়ে দিয়ে বলল, দুষ্টু লোক। খুব সুন্দর পরিপাটি একটা রেস্টুরেন্টের রুফটপ বুক করা হয়েছে গেট টুগেদারের জন্য। মুস্কান চারপাশে নজর বুলিয়ে আস্তে ধীরে হেঁটে আসতেছে ফারিসের পিছু পিছু। হিল পরে ফারিসের বড় বড় পায়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না সে। ফারিস থামল, পিছন ঘুরে দেখল মুস্কানে এখনও তার থেকে অনেকটা দূর। কাছাকাছি আসতেই মুস্কানের কাঁধ পেঁচিয়ে ধরল সে। মুস্কানের নার্ভাস লাগছে, কপাল আর নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ফারিস আলতো হাতে টিস্যু দিয়ে সেই ঘাম মুছে দিল। তাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হতে বলল, নার্ভাস লাগছে? এখানে টয়া, শ্যামা, তন্নি সবাই আছে, ওদের কাছে গেলে এমন লাগবে না। মুস্কান মাথা দোলালো। ছাদে পা রাখতেই হই হট্টগোলে মুস্কানের কান তবদা লেগে গেল। এক প্রকার লাফিয়ে সে ফারিসের পিছনে চলে গেল। পুরো ছাদ ভর্তি মানুষ, সকলেই শাড়ি, নানান রকমের পার্টি ড্রেস, স্যুট কোট পরে আছে। এক একজন পুরুষের সাথে এক একটি সুন্দরী রমণী দাঁড়িয়ে। দেখে বোঝাই যাচ্ছে তাদের অর্ধাঙ্গিনী বা প্রেমিকা হবে। পুরো ছাদটা নানান রঙের লাইট, সবুজ রঙের আর্টিফিশিয়াল ঘাস, ফুল পাতা, রং বেরঙের বেলুন, নানা রকম জিনিস দিয়ে ডেকোরেট করা। ছাদের একপাশে বিভিন্ন ডিজাইনিং চেয়ার টেবিল সাজিয়ে রাখা। গিটার, ড্রামা সহ আরও অনেক বাদ্যযন্ত্র দিয়ে ছাদের এক কোণা পুরোটাই গ্রাব্য করা, যেখানে গান বাজনা চলছে ধুমধামে। অনেকে আবার ড্যান্সও করছে। কেউ কেউ নিচে পাতা সাদা বিছানায় বালিশ কুশন নিয়ে আড্ডা দিচ্ছে। চারপাশের খোলামেলা পরিবেশ, মৃদু শীতল বাতাস বইছে। ফারিসকে দেখেই তার বন্ধু বান্ধব সবাই চিল্লিয়ে উঠল, এসে গেছে আমাদের হিরো। এই সর সর, সাইড দে সকলে। কেউ কেউ ফাজলামো করে বলছে, ধান দুর্বা নিয়ে আয় জলদি, বরণ করতে হবে। আবার কেউ কেউ মজার ছলে বলছে, ফুলছিটা কত কত অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের হ্যান্ডসাম বয় হাজির হয়েছে আমাদের মাঝে। ফারিসকে নিয়ে ফারিসের বন্ধু বান্ধবীদের এত এত চিৎকার চেঁচামেচি শুনে মুস্কান নিজেকে আরো গুটিয়ে নিয়েছে। ভীতু হয়ে সে ফারিসের ব্লেজারের এক অংশ চেপে ধরে রয়েছে। রমেশ সবার আগে মুস্কানকে খেয়াল করলো। সে গলা চড়িয়ে বলল, আরে আমাদের হিরো দেখি আমাদের কথা রেখেছে, সে তার সুন্দরী কিউট পিচ্চি বউকে সাথে নিয়ে এসেছে। তন্নি লাফিয়ে উঠল, সিরিয়াসলি ফারিস, তুই মুস্কানকে নিয়ে এসেছিস? কোথায় ও? সুঠাম দেহের ফারিসের পিছনে ছোট্টখাট্ট গড়নের মুস্কানকে কেউই দেখেনি। শ্যামা এসে মুস্কানকে ফারিসের পেছন থেকে টেনে সামনে আনলো। টয়া চেঁচালো, ওয়াও মুস্কান, কত প্রিটি লাগছে তোমায়, কিসি কি নজর না লাগে। হায়। মুস্কান এতক্ষণে একটু স্বস্তি লাগছে। জড়সড় হয়ে সকলের মাঝে দাঁড়িয়ে সে। এখানে ফারিসের আরও অন্যান্য বন্ধু বান্ধব ও তাদের বউ আছে। সবার সাথে তন্নি, টয়া, শ্যামা মুস্কানকে পরিচয় করিয়ে দিচ্ছে।
মুস্কান ঠোঁটে হাসি ফুটিয়ে সকলের সাথে পরিচিত হচ্ছে। ফারিস মুস্কানকে সাথে নিয়ে নিচে পাতা তুলতুলে আসনে ছুঁই ছুঁই হয়ে বসল। একটা ওয়েটারের থেকে ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে মুস্কানকে খেতে দিল। মুস্কান আস্তে ধীরে সেটা খাচ্ছে। সকলেই গোল হয়ে তাদের ঘিরে বসেছে। ফারিস বন্ধুদের সাথে আড্ডায় মজে গেছে। সকলের সাথে হেসে খেলে কথা বলছে, হাসাহাসি করছে। কথার ধুম পড়ে গেছে। নিহান দুষ্টু স্বরে ফারিসকে বলল, তুই তো লটারি জিতেছিস দোস্ত। আমাদের যে কেন এত সুন্দর কিউট মিষ্টি দেখতে চাচাতো বোন নেই, থাকলে আমরাও ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নিতাম। নিহানের দিকে তাকিয়ে টয়া কুশন ছুঁড়ে মারল। কয়টা লাগবে তোর? বেবি, ডার্লিং, সুইটার, রাগ করছো কেন? পুরুষদের 4টা বিয়ে করার অনুমতি আছে, আর আমি তো মাত্র 2টা করতে চাইছি। থাক, তুমি রাজি না থাকলে করবো না। মুস্কান ওদের কথা শুনে মুস্কি হাসে। চোখ ঘুরিয়ে একপাশে তাকাতেই হিয়াকে দেখে চমকে যায়। হিয়া তাদের থেকে কিছুটা দূরে একটা চেয়ারে বসে চোখ লাল করে মুস্কানের দিকে তাকিয়ে আছে। মুস্কান চোখ মুখ অন্ধকার করে ফারিসের দিকে তাকালো। ফারিস জিজ্ঞেস করল, খারাপ লাগছে? মুস্কান 2 দিকে মাথা নাড়ালো। না। ফারিস হিয়াকে দেখে মুস্কানের পিঠে হাত রাখলো। একটু পরপর হাত বুলিয়ে দিতে লাগলো, যেমন শান্ত করার চেষ্টা করছে। বি কমফোর্টেবল, ওকে? খারাপ লাগলে জানিও। তন্নি গালে হাত দিয়ে বলল, হাউ কিউট ডিয়ার। হিয়া যেন এগুলো দেখে আরো জ্বলছে। কুদ্দুস টান টান কণ্ঠে মুস্কানকে ডাকলো, ভাবি। মুস্কান লজ্জায় হতভম্ব। এই লোকের এমন টিটকারি সুরে ভাবি ডাক সে একদম নিতে পারে না। কুদ্দুস দীর্ঘশ্বাস টেনে বলল, ভাবি একটা মেয়ে খুঁজে দেন, প্রেম করব। মুস্কান তাজ্জব বনে গেল। সে কি মেয়ের ডিলার নাকি? ফারিস উচ্চস্বরে হেসে উঠল, হাসছে বাকিরাও। পরপর সকলের মাঝে আলাপচারিতা শুরু হলো। খাওয়া দাওয়া, হাসি, মজা মস্তি, গান বাজনায় ভরে উঠল পুরোটা সন্ধ্যা। তুই এতটা চেঞ্জ কি করে হয়ে গেলি ফারিস? আমার থেকে একবারও তাকালি না পঞ্জত। আমার স্ত্রী আছে, অন্য মেয়ের দিকে তাকিয়ে কি করব? হিয়া তাচ্ছিল্য হাসল। স্ত্রী? বাহ, কি সুন্দরভাবে একটা মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নিলে। হ্যাঁ, মেনে নিয়েছি তো। তোর সাথে ফালতু ক্যাচেল করার টাইম নেই আমার। মুস্কানকে নিয়ে বাসে ফিরতে হবে, অলরেডি অনেক রাত হয়ে গেছে। হিয়া ফারিসের রাস্তা আটকে দাঁড়ালো, কুটিল কণ্ঠে বলল, মুস্কান তোকে স্যাটিসফাই করতে পারে তো? আমার তো মনে হয় না সে পারে। ওইটুকু মেয়ে বিয়ে করেছিস, আই এম শিওর এখনো তোকে। ফারিস হাত মুষ্টিবদ্ধ করে নেয়, শক্ত কণ্ঠে বলে, সামনে থেকে সর। হিয়া সরে না, বরং আরো কাছে এসে ফারিসের হাত চেপে ধরে বলে, ফারিস, বিশ্বাস কর, আমি তোকে খুব ভালোবাসি। তোকে ছাড়া আর কিচ্ছু ভাবতে পারি না। আমাকে লাস্ট বারের মতো ক্ষমা করে দে। ট্রাস্ট মি, আর কোনো দিন অস্ট্রেলিয়ায় যাব না আমি। তোকে খুব ভালোবাসবো। তুই যা চাস আমি তোকে তাই দেব। যেটা মুস্কান এখনো তোকে দিতে পারিনি সেটা আমি দেব। তোকে আমি স্যাটিসফাইড করব, শারীরিকভাবে, মানসিকভাবে, সবভাবে স্যাটিসফাই করব। আমার ভালোবাসা দিয়ে আমি তোর থেকে মুস্কানকে ভুলিয়ে দিব। তুই মুস্কানকে ডিভোর্স দিয়ে। বাকি কথা আর বলতে পারল না হিয়া। ফারিস প্রচণ্ড বেগে হিয়াকে থাপ্পড় মারল। ক্রুদ্ধ ঝংকার তুলে বলল, সাহস কি করে হলো আমার মুস্কানকে ডিভোর্স দেওয়ার কথা বলার? জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো একদম। মুখ দিয়ে কথা বলার মতো অবস্থায় রাখবো না। আম এডিক্টেড টু হার। প্রতিটা বিশ্বাস অনুভব করে থাকে। তুই কেন? দুনিয়ায় কেউই মুস্কানকে আমার থেকে ভুলিয়ে দিতে পারবে না। আর স্যাটিসফাইডের কথা বলছিস? অবশ্যই স্যাটিসফাইড আমি। মুস্কানের প্রতি যথেষ্ট স্যাটিসফাইড। ওর চেহারা দেখে আমি স্যাটিসফাইড। অন্য কিছুর প্রয়োজন হয় না আমার। লাস্টের মতো ওয়ার্নিং দিচ্ছে, আমার থেকে দূরে থাক। ফারিস সনহান করে চলে গেল বাইকের দিকে। গায়ে ড্রিঙ্কস পড়ায় ওয়াশরুমের দিকে এসেছিল সে। ফ্রেশ হয়ে আসার পথে হিয়া এসে সামনে দাঁড়ায়। ফারিস তো চলে গেছে সেই কখন, কিন্তু হিয়া এখনো ফারিসের কথা আর হিংস্র চোখ দেখে ভয়ে কাঁপছে। মুস্কানকে ফারিস কখনোই ছাড়বে, এটা সে ভালো করে বুঝে গেছে। কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মুস্কান। বাইরে এসে এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। আড়াল থেকে ফারিসকে বলা হিয়ার প্রতিটি কথা শুনেছে সে।
আর তখন থেকেই কোনোভাবে নিজের কান্না থামাতে পারছে না। মুখ ঢেকে অনবরত হেসকি তুলে কেঁদে যাচ্ছে। মুস্কানকে খুঁজতে খুঁজতে বাহিরে এসে হাজির হয় ফারিস। আকাশের অবস্থা ভালো না, ঝড়ো বাতাস শুরু হয়েছে। বৃষ্টি নামার আগ পর্যন্ত এ বাতাস থামবে বলে মনে হয় না। কিন্তু মুস্কান কোথায়? তাদের তো দ্রুত ফিরতে হবে। চারপাশে চোখ বুলিয়ে রেস্টুরেন্টের ডান সাইডের দিক থেকে মুস্কানের কান্নার আওয়াজ শুনে থমকে যায় ফারিস। মুস্কান বলে তড়িঘড়ি করে সেদিকে ছুটে যায়। রেস্টুরেন্টের ডান পাশে একটা নির্জন জায়গায় বসে কাঁদছিল মুস্কান। ফারিসের গলা শুনে তড়াক করে উঠে দাঁড়ায়। কান্নার বেগ আরও বেড়ে গেল যেন। ফারিস ছুটে মুস্কানের সামনে আসে। মুস্কানের কান্না ভেজা মলিন মুখটা হাতের তালুতে নিয়ে বিচলিত কণ্ঠে বলে, হেই, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? কে কি বলেছে বলো আমায়। মুস্কান এবার আরো জোরে জোরে কেঁদে দিল। ফারিস মুস্কানের চোখের পানি মুছে দিয়ে খুব সফটলি জিজ্ঞেস করল, জান কি হয়েছে বলো আমায়। মুস্কান শরীরের বেগে ফারিসকে জড়িয়ে ধরে হেসকে তুলতে তুলতে বলে, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। ফারিস বাকরুদ্ধ। এই প্রথমবার মুস্কান তাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলছে, তাও আবার নিজ থেকে। ভালো লাগায় ছুঁয়ে যায় ফারিসের মন প্রাণ। দৃঢ় করে মুস্কানের পিঠে হাত রাখে। সাথে সাথে মুস্কান তার সিক্ত লাল চোখ জোড়া দিয়ে ফারিসের চোখের দিকে তাকায়। এক নিঃশ্বাসে বলতে থাকে, বিশ্বাস করুন, আমি সত্যি আপনাকে খুব ভালোবাসি। আপনার জন্য আমি সব করতে পারি। আপনি যা বলবেন এখন থেকে সবটা শুনবো। আমি আপনাকে খুব খুব ভালোবাসবো। দয়া করে আপনি ওই মেয়েটার কাছে আর যাবেন না। আমার সহ্য হয় না আপনাকে অন্য কোনো নারীর পাশে দেখলে। আমার খুব কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে আমার। আমি আমি কাদার মাঝে এক নাগারে এতগুলো কথা বলায় শ্বাস আটকে আসে মুস্কানের। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে আবারও কিছু বলতে নিলে ফারিস থামিয়ে দেয়। মুস্কানের আর্দ্র ভেজা গালে হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। মুখের সামনে পড়া এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলে, রিল্যাক্স, টেক এ ব্রেথ। কি হাল করছো নিচের? মুস্কান বড় বড় করে শ্বাস নেয়। আগে বলুন, আপনি ওই মেয়েটার কাছে আর যাবেন না? ফারিস চাপা শ্বাস ফেলে বলল, আমাকে হিয়ার কাছে যেতে দেখেছো তুমি? মুস্কান একটু দমে, পরপর আবারও বলে, কিন্তু ওই মহিলা তো আপনার কাছে এসেছে, আপনার হাত ধরেছে, আপনাকে ভালোবাসি বলেছে। আমার স্বামীকে ও কেন ভালোবাসি বলবে? ফারিস ভ্রু উঁচিয়ে বলল, আর ইউ জেলাস? মুস্কান ঝাঁঝালো স্বরে বলে, অবশ্যই আমি জেলাস। জেলাস হওয়ার পূর্ণাঙ্গ অধিকার আছে আমার। ফারিস অস্পষ্ট স্বরে হাসে। মুস্কান সাথে সাথে চোখ পাকিয়ে তাকায়, দাঁত কিরমিরিয়ে বলে, আপনার হাসি পাচ্ছে? আমার কষ্ট হচ্ছে আর আপনার হাসি পাচ্ছে? মুস্কানের গোলগাল মুখ ফুলে আছে, গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে। ডাগো রাখিগুলোতে এখনো পানি জমে আছে। সাথে আছে ভয় আর তীব্র ঈর্ষা। ফারিস মুস্কানের ফুলো মুখটা পুনরায় হাতের তালুতে নেয়, স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ভয় পাইয়ে দিয়েছিল আমায়। এমন কেউ করে? আমি ইয়োর মুস্কান, তুমি ছাড়া আর কারোর প্রতি আকৃষ্ট নই আমি। এর জন্য কখনোই আমার তেমন কোনো ফিলিংস ছিল না যেটা তোমার জন্য আছে। আমার অর্ধাঙ্গিনী তুমি, অবশ্যই আমার জীবনে তোমার স্থান উপরে। এই প্রথম তোমার কান্না কষ্টের বদলে শান্তি পাচ্ছি আমি। তোমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনে কতটা তৃপ্তি পেয়েছি বলে বোঝাতে পারবো না। ইউ দ্য ওয়ান ফর মি। মুস্কান এতক্ষণ স্থির হয়ে নাক ফুলিয়ে বলল, বাসায় কখন যাবেন? চলো তো যেতামই তখন, তোমার জন্য তো এতটা লেট হয়ে গেল। এখন আকাশের যা অবস্থা। কিছু হবে না, জলদি চলেন। বাইকই তো, শুরুত করে উঠে ফুরুত করে চলে যাব। ফারিস আবারও হাসল। বাতাসের বেগে ফারিস স্পিড বাইকে চালাচ্ছে। এই বৃষ্টি এলো বলে বলতে বলতে বৃষ্টির কয়েক ফোঁটা মুস্কানের নাকে মুখে পড়ে। মুহূর্তেই ঝিরিঝিরি বৃষ্টি নামতে শুরু করে। ফারিস বাইকটা থামিয়ে কোনো নির্দিষ্ট জায়গায় আশ্রয় নিতে চেয়েছিল, কিন্তু মুস্কানের জন্যে পারল না। মুস্কান আর ফারিস বাসায় ঢুকতেই দেখে সব অন্ধকার। এই বৃষ্টির রাতে সকলে আগেই শুয়ে পড়েছে। তারা নিঃশব্দে নিজেদের রুমে গিয়ে লাইট অন করলো। দুজনে হালকা পাতলা অনেকটা ভিজে গেছে। বাড়িতে আসার পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ফারিস গায়ের ব্লেজারটা খুলে মাথা মুছতে মুছতে আর চোখে মুস্কানের দিকে তাকালো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুল ঝাড়তে ব্যস্ত মুস্কান।
ভিজে যাওয়ার ফলে তার পুরো শাড়ি বডির সাথে লেপ্টে আছে। উন্মুক্ত ফর্সা পিঠ জুড়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে জলরাশি। কোমরের দিকটাও দৃশ্যমান। ফারিস দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল। নিজেকে সামলানোর জন্য চোখ বুঝে বড় একটা দম নিল। মানছে মুস্কানের বয়স কম, কিন্তু সেও তো তাগড়া যুবক। নিজেকে সামলানো কি এতই সহজ? শুনছেন, একটু এদিকে এসে চুল থেকে কানের দুলের প্যাচটা একটু ছুটিয়ে দিন না, আমি না পারছি না। মুস্কানের ডাকে তার দিকে ফেরে ফারিস মন্ত্রমুগ্ধের মতো সেদিকেই এগিয়ে যায়। কানে ঠান্ডা হাতের স্পর্শ পেতেই খানিকটা কেঁপে ওঠে মুস্কান। ফারিস খুব দৃঢ়ভাবে তার কানের দুল থেকে চুলের প্যাচ খুলে দিচ্ছে। মুস্কান মুগ্ধ চোখে তাকায় ফারিসের দিকে। ভেজা স্নিগ্ধ মুখ, কালচে ঠোঁট, অদ্ভুত এক সৌন্দর্য চেহারার মাঝে। এমন ঠান্ডাতেও কেমন কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে লোকটার। এমন না যে মুস্কান ফারিসের অনুভূতি বোঝে না। পরীক্ষার সময় দাদুর বাড়িতে যাওয়ার পর তার তানিয়া আপুর সাথে হালকা পাতলা অনেক কিছুই শেয়ার করেছিল মুস্কান। তানিয়াও খুব সুন্দর করে তাকে স্বামী স্ত্রীর মাঝেকার সম্পর্কে অনেক কিছু বুঝিয়েছে। সেও বুঝেছে, কিন্তু তার এখন ভীষণ লজ্জা লাগছে। ঝট করে ছাড়িয়ে চলে যেতে নেয় ফারিস। আচমকা মুস্কান তার হাত টেনে ধরে। ফারিস ভ্রু উঁচিয়ে ইশারায় বোঝায়। কি? মুস্কান লাজুক হেসে দুই দিকে মাথা নাড়ে। কিছু না। ফারিস ধীর আওয়াজে বলে, যাও চেঞ্জ করে আসো, ঠান্ডা লেগে যাবে। আপনি চেঞ্জ করবেন না? করবো, আগে তুমি করে আসো। মুস্কান বেকুবের মতো বলে। আজকে চেঞ্জ না করলে কি হবে? ফারিস আশ্চর্য হয়ে তাকায়। কি হচ্ছে তোমার? মুস্কান ফারিসের নেশাতুর চোখে চোখ রাখে। দুই জোড়া চোখে আজ নিষিদ্ধ ইচ্ছের আনাগোনা। বাহিরে ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। সেই তাণ্ডব চলছে মুস্কানের বুকের ভেতরও। হৃৎপিণ্ড প্রবল বেগে ধাক্কাচ্ছে। সে এক নিঃশ্বাসে বলে ফেলল, আমাকে আপন করে নেবেন, একেবারে নিজের সবটুকু উজাড় করে। কথাটা বলে আর এক সেকেন্ডও ফারিসের চোখে চোখ রাখতে পারল না মুস্কান। তড়িৎ মাথা নুইয়ে ফেলে। আচমকা কোমরে ঠান্ডা হাতের টান খেয়ে মূর্তির ন্যায় শক্ত হয়ে গেল মুস্কান। হাতে জোড়া আনমনে চলে গেল ফারিসের বুকে। ফারিস মুস্কানের কানের নিচে হাত রাখে, কপালে কপাল ঠেকায়, নাকে নাক ঘষে উত্তপ্ত শ্বাসে বলল, কেন পাগল করছো? মুস্কান নিজেও বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। বারান্দার দরজা খোলা, সেখান থেকে স্পষ্ট ভেসে আসছে বৃষ্টির শব্দ। ঠান্ডা হাওয়া, বাতাসে কেমন মাদকতা মেশানো। ফারিসের ঘোর লেগে যায়। নেশার মতো মুস্কানের ঠোঁট নিজের ঠোঁট ঘষে। অধৈর্য অস্থির কণ্ঠে বলে, নিজের থেকে কাছে আসতে চাইছো, সামলাতে পারবা তো? আজ কাটলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না। মুস্কান চোখ বুঝে ফারিসের বুকে মাথা রাখে। কম্পিত হাত দিয়ে ফারিসের ভেজা শার্ট খামচে ধরে বলল, কাঁদবো না। ফারিসের এতদিনের ধৈর্যের বাঁধ নিমিষে ভেঙে চুরমার হয়ে যায়। তড়িৎ বেগে মুস্কানকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। এক হাতে শার্টের বোতাম খুলতে খুলতে সুইচ টিপে সমস্ত রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে মুস্কানের ভীষণ কাছে চলে আসে। ফারিস ব্যস্ত হাতে মুস্কানের শরীর থেকে এক টানে শাড়ি আর ব্লাউজটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। মুস্কানের সারা অঙ্গে লাজে কুকড়ে যায়। মুস্কানের নরম ঠোঁটের ভাঁজে ফারিস নিজের ঠোঁট খুঁজে নেয়। ফারিসের বেহায়া হাতের স্পর্শে ছটফটিয়ে ওঠে মুস্কান। চোখ বুজে খামচে ধরল ফারিসের চুল। এবারে বুঝে সে বেহুশ হয়ে যাবে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার সমস্ত শরীর। মুস্কানের শরীরের হালকা কাঁপুনি আরও অস্থির করে তোলে ফারিসকে। নিজের সেলফ কন্ট্রোল পুরোপুরি হারিয়ে বসেছে ফারিস। বন্ধ উন্মাদ হয়ে গেছে যেন। মুস্কান যতই কাঁদবে না বলুক, ফারিসের তীক্ষ্ণ বেপরোয়া স্পর্শে একসময় কাঁদতে বাধ্য হয় সে। ব্যথার তাড়নায় অস্পষ্ট স্বরে গঙ্গিয়ে ওঠে বারবার। কিছুক্ষণ পর মৃদু শীতকার গঙ্গানের আওয়াজ প্রতিধ্বনিত হয় রুম জুড়ে। শোনা যায় মুস্কানের উষ্ণ আকুতি মিনতি। চোখের পানি আপনা আপনি গড়িয়ে পড়ে মুস্কানের দু চোখের কিনারা বেয়ে। ফারিস মুস্কানের ব্যথাতুর বিবর্ণ মুখটার দিকে নিধারা দৃষ্টিতে তাকায়। সারা মুখে অজস্র চুমুকে কাতর কণ্ঠে বলল, সকালে ওষুধ খেলেই ব্যথা কমে যাবে চান, আরেকটু সহ্য করে নাও প্লিজ। ঘড়ির কাঁটা রাত 4টা ছুঁই ছুঁই। মুস্কানের অবস্থা নাজেহাল। সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে। সামান্য নড়াচড়ার শক্তি পর্যন্ত পাচ্ছে না।
ফারিস মুস্কানকে শাওয়ারের জন্য কোলে তুলে নিতেই মুস্কান অস্পষ্ট স্বরে কেঁদে দেয়। ফারিস অপরাধীর ন্যায় মুস্কানের মুখের দিকে তাকায়, কাতর কণ্ঠে বলে, আই এম সরি জান, খুব কষ্ট হচ্ছে। মুস্কান ঠোঁট উল্টে কাঁদে, মৃদু স্বরে বলে, খুব। ফারিসকে বড্ড হেল্পলেস দেখায়। সে মুস্কানকে কোলে নিয়ে আলগোছে ওয়াশরুমে ঢোকে। বুকের সাথে দাঁড় করিয়ে শরীরে পানি ঢালে। ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা পানি গায়ে পড়তেই মুস্কানের সমস্ত শরীর তেলে বেগুনে জ্বলে ওঠে। নরম দেহে পীড়া সর্বত্র, পানি লাগলেই জ্বালনের মাত্রা বাড়ে। মুস্কান দুর্বল স্বরে চেঁচায়। ফারিসের বাহু খামছে ধরে সামানে ছটফট করতে থাকে। ফারিসের গলার স্বর অত্যন্ত নরম। মুস্কানকে নিজের সাথে আড়ষ্টভাবে জড়িয়ে নিয়ে আস্তে করে বলে, শেষ জান, আরেকটু। বিছানায় জড়সড় হয়ে শুয়ে আছে মুস্কান। তার উষ্ণ দেহ মৃদু কাঁপছে, শরীরের ব্যথায় পেট গুলিয়ে আছে। বাইরে এখনো ঝুম বৃষ্টি হচ্ছে। মুস্কান অস্পষ্টভাবে শুনতে পাচ্ছে ওয়াশরুম থেকে আসা পানির শব্দ। ফারিস শাওয়ার নিচ্ছে, সময় নেয়নি বেশি, ঝটপট পানি ঢেলে চলে এসেছে। এসেই বিছানায় শুয়ে মুস্কানকে আস্তে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। উপরে কাঁথা টেনে ভেজা চুলগুলো বালিশে ছাড়িয়ে দিয়েছে। খুব বেশি খারাপ লাগছে? ফারিসের প্রশস্ত বুকে গুটিসুটি মেরে শুলো মুস্কান। নেতিয়ে যাওয়া ভয়েছে বলল, খারাপ লাগছে না। ফারিস বোঝে। মুস্কানের পিঠে থাকা হাতের বাঁধন আরো দৃঢ় করে। কপালে চোখে মুখে অজস্র চুমু দিয়ে বলল, আই এম সরি, খুব সরি। স্নিগ্ধ সকাল। মুস্কান গভীর ঘুমে আচ্ছন্ন। ফারিস নিজের কাজের জন্য বেরিয়ে গেছে সেই কখন। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ফাইজা এসেছে মুস্কানকে ডাকতে। মুস্কান চোখ মুখ ঢেকে ঘুমিয়ে আছে। ফাইজা মুস্কানের ওপর থেকে কাঁথা সরায়, আস্তে করেই ডাকতে থাকে, ভাবি উঠো। মুস্কানকে উঠতে না দেখে কাঁধ ঝাঁকায়। ভাবি অনেক বেলা হয়েছে, মা রাখছে তোমাকে। মুস্কান একটু নড়ে চড়ে শোয়, ঘুম ঘুম আওয়াজে বলে, আমায় ঘুমোতে দাও ফাইজা, তোমার ভাই সারা রাত জ্বালিয়েছে, আমায় একটু ঘুমোতে দেয়নি আমায়। ফাইজা ব্যাকুল বনে গেল। মুস্কান কি বলছে সব ঘুমের ঘরে? সে এবার একটু জোরেই বলল, ভাবি কি বলছো এসব? ভাইয়া কেন তোমাকে জ্বালাবে? মুস্কানের ধ্যান ভাঙে, হকচকিয়ে শোয়া থেকে উঠে বসে। ফাইজার দিকে তাকিয়ে লজ্জায় পড়ে যায়। আমতা আমতা করে বলে, খুব বেলা হয়ে গেছে না? 11টার উপরে বাজে। আজকে আমাদের মামার বাসায় যাওয়ার কথা। নানি যান সকাল থেকে কল দিচ্ছে বারবার করে। আমি এখনই উঠি। বলতে বলতে তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে গিয়ে মাথা চক্কর দিয়ে উঠল মুস্কানের। ফাইজা ধরে ফেলল, কি হয়েছে ভাবি? তুমি কি অসুস্থ? শরীরে তো গরম কেন তোমার? তখনই দরজার কাছ থেকে তাজমহলের গলা শোনা গেল, ভাইজা, মুস্কান উঠেছে, খাবে না ও? মা, ভাবির গায়ের তো খুব জ্বর। সে কি? তাজমহল দ্রুত পায়ে মুস্কানের কাছে আসলো, কপালে হাত দিয়ে বলল, জ্বর কি করে আসলো? রাতে কি বৃষ্টিতে ভিজেছিল? মুস্কান মাথা নুইয়ে ফেলে। তাজমহল বুঝে গেলেন। আসুক এই হতচ্ছাড়া বাড়িতে। তোমাকে এই রাতের বেলায় বৃষ্টিতে ভিজিয়ে আনতে কে বলেছে ওকে? মুস্কান কিছু বলতে নিলে তাজমহল পরপর আবার বলেন, ওষুধ খেয়েছো? মুস্কান অপর নিচ মাথা নেড়ে বলল, জি, উনি মেডিসিন দিয়েছেন। তাজমহলের চোখ যায় মুস্কানের গলায়। ফর্সা গলার কিছু কিছু অংশ ছোপ ছোপ লাল হয়ে আছে। হতভম্ব হয়ে যান তিনি। মুহূর্তেই বুঝে যান মুস্কানের এত বেলা করে ওঠার কারণ। ওনার ছেলে যে কাল রাতে মেয়েটাকে বিধ্বস্ত করে ছেড়েছে এটা বুঝতে সময় লাগলো না আর। মুস্কান উঠে দাঁড়াতে নিলে তাজমহল বাধা দেন। উঠতে হবে না, শুয়ে থাকো, রেস্ট নাও। আমি ভাইজাকে দিয়ে তোমার নাস্তাটা উপরে পাঠিয়ে দিচ্ছি। জ্বর বাড়লে অবশ্যই জানাবে আমাকে। ডক্টরের কাছে নিয়ে যাব। মাথা ব্যথা বা শরীর খারাপ লাগলেও জানিও, কেমন? মুস্কান আর কিছু বলতে পারল না, অস্বস্তি নিয়ে বসে থাকলো। তাজমহল চলে গেলেন। বিকেলের দিকে ফারিস অফিস থেকে বাসায় আসে। মুস্কানকে এই অসুস্থ অবস্থায় বাড়িতে দেখে সারাটা দিন কেমন হাঁসফাঁস করেছে ফারিস। ফোনও দিয়েছিল। তাজমহল ফোন তুলে কয়েকটা তেরা তেরা কথা বলে রেখে দিয়েছে। বলেছে কাজ নিয়েই যেন পড়ে থাকে, বউয়ের খোঁজ নেওয়ার দরকার নেই, যার জন্য আজ একটু দ্রুতই বাড়ি ফিরেছে ফারিস। মুস্কান তখন ঘরে গোছগাছ করছিল। কয়েকদিন যাবৎ তার শরীরের ওপর একটু বেশি ধকল যাচ্ছে। একটানা এক্সাম, রাত জাগা,
তারপর একটা লম্বা জার্নি দিয়ে গ্রাম থেকে বাড়িতে আসা, এসে আবার গেট টুগেদারে যাওয়া, সেই রাতেই বৃষ্টিতে ভিজে বাসায় আসা, আবার মাঝরাতে নিজের ওপর বয়ে যাওয়া ভয়ঙ্কর লজ্জাজনক তুফান, জ্বর, দুর্বলতা, এখন আবার আরেকটা লম্বা জার্নি করে নানিজানের বাড়িতে যাওয়া। ভেবেই বিষিয়ে উঠছে শরীর, একটুও ইচ্ছে করছে না যেতে। খুবই ক্লান্ত সে, একেবারে বিছানায় নেতিয়ে পড়ে থাকার মতো ক্লান্ত। না কোথাও যেতে ইচ্ছে করছে, আর না কিছু করতে। ফারিস রুমে এসে দেখে তার পিচ্চি বউটা কেমন দুর্বল হাতে ব্যাগ গোছাচ্ছে। সে গিয়ে মুস্কানের হাত টেনে ধরে নিজের দিকে ফেরায়। মুখের সামনে উড়তে থাকা অবাধ্য চুলগুলো কানের পিছে গুজে দিয়ে জিজ্ঞেস করে, দুপুরে খেয়েছো? মুস্কান কথা বলে না, উল্টো ঘুরে আবার ব্যাগে কাপড় ভরতে ব্যস্ত হয়ে পড়ে। ফারিস কপালে হাত দিয়ে জ্বর চেক করতে নেয়। মুস্কান সাথে সাথে হাত সরিয়ে নেয়। ফারিস তীক্ষ্ণ চোখে তাকায়। এমন বিহেভ কেন করছো? কি হয়েছে? মুস্কান তেজ দেখিয়ে বলে, এসেছেন কেন? আপনার কাজ আছে না? যান কাজে যান, আমি একাই নিজে খেয়াল রাখতে পারি। ফারিস মৃদু হাসে। মুস্কানকে নিজের দিকে ঘুরিয়ে কাছে টেনে বলে, আজকে যাওয়াটা খুব জরুরি ছিল মুস্কান, নাহলে তোমাকে না বলে এভাবে কখনো যেতাম না আমি। তাও আবার তুমি এতবার বারণ করার পর। মুস্কান ঠোঁট ফুলিয়ে বলল, আপনি একটা নির্দয় লোক। ফারিস শব্দ করে হাসে। তাই? মুস্কান ফারিসের বুকে মাথা রাখে। আমার নানি জানের বাড়িতে যেতে একটু ইচ্ছে করছে না। ফারিস দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যেতে হবে মুস্কান, না গিয়ে উপায় নেই। তোমার সামনে তো নানি যান কতবার বলল, দেখলে না? শাশুড়ি আর ননদের মাঝখানে বসে আছে মুস্কান, মাথা চিটে হেলান দিয়ে রেখেছে। এসব গাড়িতে উঠতে একেবারেই বিরক্ত সে। গাড়ির গন্ধ একদম সহ্য হয় না তার উপর আবার জ্বরটাও বেড়েছে মনে হয়। ড্রাইভ করতে নিয়ে মিররে তাকিয়ে বারবার মুস্কানকে দেখছে ফারিস। মুখটা কি ছোট হয়ে আছে, নিশ্চয়ই খুব দুর্বল লাগছে। বউয়ের অসুস্থতার জন্য শর্মিলা বেগমের সাথে কথা বলেছিল ফারিস। বলেছে আজ যেতে পারবে না, কাল সকাল হলেই রওনা দেবে তারা। তাজমহলও বলেছিল, কিন্তু শর্মিলা বেগম কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা জানায়, যেতে হলে আজকেই যেতে হবে, না হলে আর কোনো দিনও আসার দরকার নেই। মুস্কান নাকি না যাওয়ার জন্য অভিনয় করছে। ফোনের পাশেই ছিল মুস্কান। শর্মিলা বেগমের কথা শুনে জিদ ধরে সে নিজেই সবার আগে যাওয়ার জন্য প্রস্তুতি হয়। ফারিসকে ড্রাইভিং করার ফাঁকে বারবার পিছনে তাকাতে দেখে জহির তালুকদার বিরক্ত হলেন। চিবিয়ে চিবিয়ে বললেন, বাবা তুমি পেছনে ঘুরেই কেন গাড়ি চালাচ্ছ না? নতুন একটা অভিজ্ঞতা হয়ে যেত, আমরাও আক্কা পেতাম, আর তুমিও তোমার বউকে শান্তি মতন দেখতে পেতে। বাবার কথায় ফারিস খানিকটা লজ্জা পেল। সত্যি সে আজকে একটু বেশি তাকাচ্ছে পিছনের দিকে। আর কেন তাকাচ্ছে এটা বুঝতে কারোরই বাকি নেই। এভাবে বারবার পেছনে তাকিয়ে ড্রাইভ করলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে নিমেষেই। ফারিস এবার ভালো করেই ড্রাইভিংয়ে মনোযোগ দিল। সকলের সামনে বড় চাচা ওরফে নিজের শ্বশুরকে এভাবে কথা বলতে দেখে মুস্কানও ভীষণ লজ্জিত হলো। এতবার আমার দিকে তাকানোর কি আছে আজব? ফাইজা মিটিমিটি হাসছিল। তাজমহলের চোখ রাঙানোতে থেমে যায়।